হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মাঝে আবারও চলে আসলাম তোমাদের সবার প্রিয় সাজ্জাদ ভাইয়া, বায়োবি প্রেজেন্স ক্র্যাক এইচএসসি মেডি ভার্সিটি। এবং আমরা আজকে কোষ বিভাজনের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমাদের প্রথম পর্বে তোমরা অ্যামাইটোসিস কি, কোষচক্র কি, ইন্টারফেস কি সব কিছু সম্পর্কে ডিটেলসে জেনেছো। আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আজকের টপিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নাও। মাইটোসিসের ধাপ, মাইটোসিসের গুরুত্ব, সাইটোকাইনেসিস এবং সেই সাথে অনিয়ন্ত্রিত মাইটোসিস, অর্থাৎ অনেকগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সো বুঝতেই পারতেছো যে আজকের টপিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং দেখতে পারবো এখান থেকে অনেক প্রশ্ন এসেছে, সেটা এমসিকিউ বলো বা সিকিউ বলো। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আমাদের প্রথমত মাইটোসিস, কোষ বিভাজন কি, কিভাবে আসলো সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমতই আমরা বিজ্ঞানীর নাম নিয়ে যদি কথা বলি, যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথমত স্লাইখার নামে যে বিজ্ঞানী আছে, স্লাইখার, ঠিক আছে, স্লাইখার, তিনি এই জিনিসটা আবিষ্কার করেন এবং আবিষ্কার করার পরে তিনি এই মাইটোসিস কোষ বিভাজনের নাম দেন হচ্ছে ক্যারিওকাইনেসিস। হোয়াট ইজ ক্যারিওকাইনেসিস? তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, একটু পরে বলছি যে ক্যারিওকাইনেসিস কি। তাহলে এই নামকরণ করলো ক্যারিওকাইনেসিস। পরবর্তীতে না, যে এর নাম ক্যারিওকাইনেসিস রাখা যাবে না, তখন কি করলো দ্বিতীয় যে বিজ্ঞানী আছে যার নাম ওয়াল্টার ফ্লেমিং, বিজ্ঞানীর নাম কি? ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে। পরবর্তী বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। সে কি করলেন? ওয়াল্টার ফ্লেমিং তিনি মূলত এর নামকরণ করলেন হচ্ছে মাইটোসিস। তো এই মাইটোসিস কোষ বিভাজনের কিন্তু আরও একটি নাম আছে। কি নাম আছে চলো সেটা আমরা একবার একটু দেখে নিই, যে মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম কি। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা বলে থাকি সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন, ঠিক আছে, সমীকরণিক কোষ বিভাজন। এখন প্রশ্ন হচ্ছে কেন কোষ বিভাজন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, সেটা অবশ্যই আমাদের জানতে হবে। সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো সর্বপ্রথম আমরা চলো একটু বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। যেমন মাইটোসিস কোষ বিভাজনের কি কি বৈশিষ্ট্য আছে, তাই না? এটাও আমাদের জানা অত্যন্ত জরুরি যে মাইটোসিস কোষ বিভাজনে কি কি বৈশিষ্ট্য দেখা যায় এবং এগুলো সম্পর্কে আমরা তোমাদেরকে ডিটেলসে বলবো। যেমন এক নাম্বার, প্রথমত তোমাদের সবারই একটা মনের মধ্যে প্রশ্ন জাগে যে ভাইয়া নিউক্লিয়াস, এই মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, তাই না? এটা একটা প্রশ্ন থেকেই থাকে যে নিউক্লিয়াস ও ক্রোমোজোম কয়বার বিভাজিত হবে। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম মূলত একবার বিভাজিত হয়। কতবার? সেটা হচ্ছে একবার বিভাজিত হয়। তাহলে একবার বিভাজিত হলো নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। কেন এটা কেন আমরা বললাম? এটা পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে যখন মিওসিস কোষ বিভাজন যাব তখন নিউক্লিয়াস দুইবার হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তো এটার মধ্যে একটা টুইস্ট থাকে। তো মিওসিস নিয়ে যেহেতু আজকে আলোচনা করছি না, আমরা মাইটোসিস নিয়ে কথা বলি। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। দুই নাম্বার হচ্ছে একটি মাতৃকোষ থেকে, কয়টি? একটি মাতৃকোষ থেকে, ঠিক আছে, মাতৃকোষ থেকে, একটি মাতৃকোষ থেকে মোটামুটিভাবে কয়টি অপত্যকোষ তৈরি হয়? দুটি অপত্যকোষ তৈরি হয়। কয়টি? দুটি অপত্যকোষ তৈরি হয়। তাহলে এই যে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ তৈরি হলো, একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্যকোষ তৈরি হলো? দুটি অপত্যকোষ তৈরি হলো। তিন নম্বর আমরা বলতে পারি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মানে বৈশিষ্ট্য যা যা আছে। তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের কি? ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ, ঠিক আছে, ও গুণাগুণ অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ সমান থাকে। তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ সমান, তাই না? এই দুইটা জিনিস সমান হওয়ার কারণে আমরা মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে থাকি। তাহলে সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়ে থাকে? যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অর্থাৎ সোজা বাংলা ভাষায় যদি তোমাদেরকে দেখাই, ধরো সাপোজ এটা একটা মাতৃকোষ, এটাকে আমরা কি বলছি? এটা একটা মাতৃকোষ, ঠিক আছে, এটার নাম হচ্ছে মাদার সেল বা মাতৃকোষ। ওকে ফাইন, মাতৃকোষ। এবং মাইটোসিস কোষ বিভাজনে যখন বিভাজন হবে তখন এখান থেকে মোটামুটি আমরা জানি যে একটি মাতৃকোষ থেকে দুটা অপত্যকোষ তৈরি হয়। তো এই যে দুটা অপত্যকোষ তৈরি হলো, এই একটি মাতৃকোষ থেকে যে দুটা অপত্যকোষ তৈরি হলো, এই মাতৃকোষের আকার আকৃতি গুণাগুণ যা হবে অপত্যকোষের আকার আকৃতি গুণাগুণ তাই হবে। ইনফ্যাক্ট মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয় তাহলে অপত্যকোষ দ্বয়েরও ক্রোমোজোম সংখ্যাও 2n হবে। তাহলে এই পাশ ওই পাশ সমান,
যেহেতু এই পাশে ওই পাশ সমান, তাই এটাকে আমরা বলে থাকি সমীকরণিক কোষ বিভাজন। তাহলে যে কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাও গুণাগুণ, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও গুণাগুণ সমান থাকে, তাকে আমরা বলে থাকি মাইটোসিস কোষ বিভাজন। তো এখন আসো আমরা আরও কিছু শব্দ শিখবো, যেই শব্দগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসবে। যেমন প্রথম যে শব্দটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস। প্রথম শব্দটা কি? এটার নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস, ঠিক আছে? ক্যারিওকাইনেসিস। আরেকটা শব্দ আছে, মূলত মাইটোসিস কোষ বিভাজনে এই দুইটা জিনিসই ঘটে। আমি যেই শব্দ দুটো লিখছি সেই দুটা ঘটনা ঘটে, অর্থাৎ একটা ক্যারিওকাইনেসিস ঘটে, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস ঘটে। আরেকটা কি? আরেকটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস, ঠিক আছে? সাইটোকাইনেসিস। এই যে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস ঘটলো, এখন প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগতে পারে যে হোয়াট ইজ ক্যারিওকাইনেসিস, হোয়াট ইজ সাইটোকাইনেসিস? জাগতেই পারে, জায়গাটা অসম্ভব কিছু না, তাই না? এই যে ক্যারিও শব্দটা ব্যবহার করা হয়েছে, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিও শব্দের অর্থ কি? ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে কাইনেসিস শব্দটা আমরা যে ব্যবহার করি, এই কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলে থাকি ক্যারিওকাইনেসিস। তাহলে সেম সেম বাট ডিফারেন্ট, নো মানি নো হানি। এখন তাহলে সেম সেম কি বলতে বুঝাচ্ছি, কি জন্য জিজ্ঞেস করতেছি, কি জন্য বলতেছি? এই যে সাইটো শব্দটা আছে, এই সাইটো শব্দের অর্থ হচ্ছে সাইটোপ্লাজম। সাইটো শব্দের অর্থ কি? সাইটোপ্লাজম। তাহলে কাইনেসিস শব্দের অর্থ কি হবে? কাইনেসিস শব্দের অর্থ হবে হচ্ছে বিভাজন। তার মানে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলে থাকি সাইটোকাইনেসিস। প্রশ্ন জাগতে পারে মাইটোসিস কোষ বিভাজন আসলে মূলত কাদের মধ্যে হয়? এই যে ধরো মূল বা কাণ্ডের যে কোষগুলো আছে, দেহের যত কোষগুলো আছে, সব জায়গায় মাইটোসিস কোষ বিভাজন হয়। ইনফ্যাক্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা, আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মেইনলি যদি তোমাদের বলা হয় যে শুক্রাণু ডিম্বাণু মানে জনন কোষ, এই জনন কোষটা পুরোপুরি নিয়ে গেছে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তার মানে জনন কোষ বাদে যত সব কিছু যা কিছু আছে সব কিছুতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাইটোসিস হয়। তবে হ্যাঁ, জনন কোষে মাইটোসিস হতে পারে না, অবশ্য হইতে পারে। জনন কোষেও মাইটোসিস কোষ বিভাজন হতে পারে। কখন হতে পারে সেটা জানতে অবশ্যই পুরো ক্লাসটা করতে হবে। তাহলে এইটা হলো আমাদের মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, কে আবিষ্কার করেছে, নাম কি, কি কি শব্দ তোমাদেরকে বললাম, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তোমাদের সামনে দেখবা পরীক্ষার প্রশ্নগুলোতে এগুলো চলে আসছে। তো চলো, আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের প্রায় 5টা পর্যায় আছে। কয়টি পর্যায় আছে ভাইয়া? 5টা পর্যায়। তাহলে 1 নম্বর পর্যায়ের কথা যদি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে প্রোফেজ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে প্রোফেজ, যেটার আরেকটা নাম হচ্ছে আদ্য পর্যায়, ঠিক আছে? আদ্য পর্যায়, এটাকে আমরা বলে থাকি আদ্য পর্যায়। ওকে, 2 নম্বর পর্যায়ের নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ, ঠিক আছে? প্রোমেটাফেজ। এই যে 2 নম্বর পর্যায়ের কথা বললাম প্রোমেটাফেজ, এর বাংলা নাম হচ্ছে, প্রো মানে হচ্ছে প্রাক, প্রো মানে কি? প্রাক মানে পূর্বে, আর মেটাফেজের মেটা মানে হচ্ছে মেটা, যেটা এই যে মেটা শব্দটা, এই মেটা মানে হচ্ছে মধ্য, আর ফেজ মানে তো তোমরা সবাই জানো, ফেজ মানে হচ্ছে পর্যায়। তাহলে প্রাক, মধ্য, পর্যায়। তাহলে আমরা এই নামগুলো পেয়ে গেলাম। 3 নম্বর আসো, 3 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট পর্যায়, সেটার নাম হচ্ছে মেটাফেজ পর্যায়। কোন পর্যায়? মেটাফেজ পর্যায়, যেটার নাম তাহলে বুঝতেই পারতেছো যে প্রাক মধ্য পর্যায়ে ছিল মেটা, প্রো মেটাফেজের ক্ষেত্রে। আর মেটাফেজের ক্ষেত্রে কি হবে? মেটাফেজের ক্ষেত্রে নাম হবে হচ্ছে মধ্য পর্যায়। মধ্য পর্যায়, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে। আর সর্বশেষ আরেকটা আছে কি, 4 নাম্বার, দুটি শেষের মধ্যে একটার নাম হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ, যার নাম হচ্ছে বাংলা নাম, যেহেতু এখানে ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হয়, এক জায়গা থেকে অন্য জায়গা থেকে মুভ করে, তাই এটার নাম হচ্ছে গতি পর্যায়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গতি পর্যায়। ওকে, সর্বশেষ নাম হচ্ছে টেলো। টেলোফেজটা আমি কিভাবে মনে রাখতাম জানো? টেলোফেজের নাম হচ্ছে বলা হয় অন্ত পর্যায়, মানে শেষের পর্যায়। তো এই অন্ত পর্যায়টা মনে রাখতাম কিভাবে? এই অন্ত মানে হচ্ছে শেষ, তাই না? আর পর্যায় মানে তো পর্যায়। তো অন্ত পর্যায়ে মনে রাখার উপায় হচ্ছে টেলো। টেলো মানে টেল, টেল মানে লেজ, লেজ কোথায় থাকে? অবশ্যই শেষে থাকে। সেভাবে আমি মনে রাখতাম টেলোফেজ মানে হচ্ছে অন্ত পর্যায়। তাহলে আমরা টোটাল মাইটোসিসের 5টা পর্যায় পেলাম।
এর মধ্যে কিছু ছোটোখাটো কথা একটু না বললেই নয়, যেমন প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্যায়। সবচেয়ে দীর্ঘ পর্যায় কোনটা? প্রোফেজ পর্যায়টাকে বলা হয় সবচেয়ে দীর্ঘ পর্যায়। আর স্বল্প স্থায়ী পর্যায়ের কথা যদি জিজ্ঞেস করা হয়, স্বল্প স্থায়ী পর্যায় নিচের কোনটি, তাহলে অ্যান্সার অবশ্যই চলে আসবে প্রো মেটাফেজ। তো এর মধ্যে কিছু কিছু বিজ্ঞানীরা আছেন যারা মেইনলি প্রো মেটাফেজ দশাটাকে অনেকে তুলনা করে না, তো যার কারণে অনেক সময় প্রো মেটাফেজ দশা বলে আসলে কোনো কিছু এরকম চিন্তা করা হয়, বাট না, আমরা এখানে প্রোফেজ প্রো মেটাফেজ সবগুলো দশায় পড়াবো। আরেকটা কথা মনে রেখো, প্রোফেজ দশা যখন পড়াবো তখন টেলোফেজ দশাও পড়া হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ প্রোফেজে যা যা ঘটনা ঘটবে টেলোফেজে তার বিপরীত ঘটনা ঘটবে। সো আলটিমেটলি প্রোফেজে যা পড়াবো টেলোফেজে তাই হয়ে যাবে। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি আমাদের প্রত্যেকটা পর্যায়ের চুলছেঁড়া বিশ্লেষণ। তো প্রোফেজের ক্ষেত্রে প্রথমে কি হবে, তা আমরা যদি প্রথমে তোমাদেরকে একটা নর্মাল ছবি এঁকে একটু দেখাই, যে ধরো এটা একটা কোষ, এটা কোষের মধ্যে, সাপোজ এটা একটা কোষ, এই কোষের মধ্যে যে অবস্থান করা হচ্ছে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে নিউক্লিওলাস এবং চারপাশে থাকবে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, এবং সেই সাথে এর ভিতরে যে তরল পদার্থগুলো থাকে যার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম প্লাস পানি বা অন্যান্য উপাদান। তো তোমরা সবাই জানো একটা কোষের মধ্যে এই উপাদানগুলো থাকে। সর্বপ্রথম আমাদের এই পর্যায়ে যেটা হবে, এক নম্বরে মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস। নিউক্লিয়ার আবরণী, ঠিক আছে, কাকে বলছি? নিউক্লিয়ার আবরণী। নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস, আরেকজনকে আবরণী ও নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করে। নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করে, ঠিক আছে, নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করে, এটা মাথায় রাখতে হবে, বিলুপ্ত হওয়া শুরু করবে, ঠিক আছে, বিলুপ্ত হওয়া শুরু করবে মানে হারায় যাবে, ঠিক আছে। তো এখন এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে দেখো এই যে আমাদের নিউক্লিয়াসের চারপাশে যে আবরণটা আছে, এই যে এইটা আবরণটা হচ্ছে, এটা হচ্ছে আবরণ, নিউক্লিয়ার আবরণ। এটাকে অনেকে নিউক্লিয়ার এনভেলপও বলে। কি বলা হয়? এনভেলপ। এনভেলপের বাংলা মানে কি জানো? এনভেলপের বাংলা মানে হচ্ছে খাম, চিঠির খাম, আবরণ। আর এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ এটার নামই হচ্ছে নিউক্লিওলাস। এটাকে কি বলা হয়? নিউক্লিওলাস। তো এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার আবরণী এই প্রোফেজ থেকে বিলুপ্ত হওয়া শুরু করবে। এই বিলুপ্ত নিয়ে অনেক প্যাচ আছে, তাই আমি তোমাদেরকে এটা বারবার বলছি। আচ্ছা, এটা তো গেল, এটা বিলুপ্ত হলে কেমন হবে সেটা একটু পরে দেখাচ্ছি। 2 নাম্বার যেটা হবে, 2 নাম্বার হচ্ছে জল বিয়োজন ঘটবে। জল মানে হচ্ছে পানি, বিয়োজন মানে হচ্ছে বের হয়ে যাওয়া। বিয়োজন মানে কি? বের হয়ে যাওয়া। তাহলে জল বিয়োজন ঘটবে। 3 নাম্বার পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে ক্রোমোজোম খাটো ও মোটা হওয়া শুরু করবে। এখানে তো নিউক্লিয়ার রেটিকুলাম হিসাবে আছে, এটা ভেঙে ক্রোমোজোমে পরিণত হবে, এবং সেই সাথে মাথায় রাখতে হবে যে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হওয়া শুরু করে, খাটো ও মোটা হওয়া শুরু করে, ঠিক আছে, শুরু করবে। সব কিছুর শুরু হচ্ছে, মনে করো কে করবে? কে করবে? আমাদের প্রোফেজ করবে। তাহলে ক্রোমোজোমগুলো খাটো মোটা হবে কিভাবে সেটা একটু দেখব। 4 নাম্বার হচ্ছে ক্রোমোজোম রং ধারণ করে। ক্রোমোজোম কি করবে? রং ধারণ করবে। ক্রোমোজোম রং ধারণ করবে। রং ধারণ করার কারণে এটা অনেকটা দৃষ্টিগোচর হবে এবং মাইক্রোস্কোপে তুমি আলাদাভাবে এটাকে একটু হলেও দেখতে পারবে। সর্বশেষ 5 নাম্বার পয়েন্ট হিসেবে মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সূচনা হয়। স্পিন্ডল যন্ত্র কেমন দেখায় একটু পরে দেখাবো, কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি বা সূচনা মূলত কোথা থেকে শুরু হবে? আমাদের প্রোফেজ থেকে শুরু হবে। এটা ছবি যদি তোমরা বলো কেমন হবে, ধরো এটা একটা নর্মাল কোষ, কোষের ভিতরে নিউক্লিয়াস বা যা যা থাকার কথা সেটা থাকবে, কিন্তু প্রোফেজ দশার ক্ষেত্রে এর ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে। এর ছবিটা কেমন হবে একটু খেয়াল করো। এই যে দেখো, এইখানে মনে করো নিউক্লিয়াসের যে আবরণী আছে এটা বিলুপ্ত হওয়া শুরু করে। এই যে নিউক্লিয়াসের আবরণী বিলুপ্ত হওয়া শুরু করে, ঠিক আছে, বিলুপ্ত হচ্ছে। নিউক্লিওলাসও বিলুপ্ত হওয়া শুরু করে। আর এই যে ভিতরের যে নিউক্লিয়ার রেটিকুলাম ছিল, সেই নিউক্লিয়ার রেটিকুলাম ভেঙে এরকম ক্রোমোজোমে পরিণত হতে থাকে, যেরকম ক্রোমোজোমে পরিণত হতে থাকে, ঠিক আছে, ক্রোমোজোমে পরিণত হতে থাকে এবং ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকে, রং ধারণ করতে থাকে, এবং এর ভিতরে যে জল বা পানি যা যা ছিল সব কিছু কী হতে থাকে? বের হতে থাকে। যখন কোনো কিছু থেকে পানি বের হয়ে যায়
তখন ওই জিনিসটি শুকিয়ে যায়, আস্তে আস্তে ছোট হতে থাকে, মোটা হতে থাকে এবং দৃষ্টিগোচর হতে থাকে। তো এই হচ্ছে প্রোফেজ দশার মেইন ছবি। তোমাকে ছবিগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে প্রোফেজের ক্ষেত্রে কি হচ্ছে, নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করে। এই যে নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করে, মানে শুরু করে, এখনও সম্পূর্ণ হারিয়ে যায়নি। জল বিয়োজন হয়, মানে জল পানি বের হয়ে যায়। ক্রোমোজোম খাটো মোটা হয়, নিউক্লিয়ার রেটিকুলাম ভেঙে ক্রোমোজোম খাটো মোটা হয়। সেই সাথে ক্রোমোজোম রং ধারণ করে, দৃষ্টিগোচর হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা আমরা অনেকেই ওভারলুক করে যাই, এটা মাথায় রেখে যে ওভারলুক করা যাবে না, যে স্পিন্ডল যন্ত্রের সূচনা হয়। হোয়াট ইজ স্পিন্ডল যন্ত্র, যেটা আমরা একটু পরেই তোমাদের প্রো মেটাফেজে দেখাবো। তাহলে আশা করি প্রোফেজের দশা সম্পর্কে তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল, খুব সুন্দর একটা ধারণা তোমরা পেয়ে গেলা। এখন আমাদের কাজ হচ্ছে প্রো মেটাফেজ সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়া। তাহলে হোয়াট ইজ প্রো মেটাফেজ, চলো সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। প্রো মেটাফেজের গুরুত্বপূর্ণ নাম তো তোমাদেরকে বললাম, প্রাক মধ্য পর্যায়। এইখানে মেইনলি স্পিন্ডল যন্ত্র পুরোপুরি তৈরি হয়ে যায়। আমরা যদি ছবিটার কথা বলি, একটু ভালো করে খেয়াল করো, ছবিটা আমরা একবার যদি আঁকি, ঠিক আছে, এই যে ছবিটা আঁকছি, ওকে, এখানেও মনে করো নিউক্লিয়ার আবরণী, এই যে নিউক্লিয়ার আবরণী প্রায় মনে করো 90% বা 98% বিলুপ্ত হয়েছে, মানে সম্পূর্ণ এখনও বিলুপ্ত হয়নি। নিউক্লিওলাসও মনে করো প্রায় বিলুপ্ত হয়েছে, মানে 98% ধরে নাও বিলুপ্ত হয়ে গেছে। এখন আসো, তোমরা প্রথম পর্বে পড়েছো, যার প্রথম পর্বে ক্লাস করেনি অবশ্যই করে নিও। প্রথম পর্বে তোমরা পড়েছো যে আমাদের ইন্টারফেজের যে G2 দশা আছে, সেই G2 দশায় মেইনলি মাইক্রোটিবিউলস তৈরি হয়। ধরো এটা হচ্ছে সেই মাইক্রোটিবিউলস, এটা কি, এটা হচ্ছে মাইক্রোটিবিউলস। দুই মেরুতে দুটা মাইক্রোটিবিউলস চলে গেল, এবং এই মাইক্রোটিবিউলস চলে যাওয়ার পরে এদের থেকে কিছু রশ্মি বের হয়। কি বের হবে, রশ্মি। এই যে রশ্মিগুলো, এর থেকে একটা রশ্মি বের হলো, এর থেকে একটা রশ্মি বের হলো, এই রশ্মিগুলো একে অপরের সাথে যুক্ত হতে থাকবে। কি হতে থাকবে, যুক্ত হতে থাকবে, যে এই রশ্মিগুলো একে অপরের সাথে যুক্ত হতে থাকবে। এবং এরকম যুক্ত হতে হতে একটা সময়, এই যে যুক্ত হতে হতে একটা সময় এরা স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। তাহলে স্পিন্ডল যন্ত্র কি ভাই, স্পিন্ডল যন্ত্রটা কি, স্পিন্ডল যন্ত্র হচ্ছে আমাদের ক্রোমোজোমকে ধারণ করে, যা মাইক্রোটিবিউলসের মাধ্যমে তৈরি হয়। কার মাধ্যমে তৈরি হবে, মাইক্রোটিবিউলসের মাধ্যমে তৈরি হবে, ঠিক আছে। তাহলে মাইক্রোটিবিউলসের মাধ্যমে স্পিন্ডল যন্ত্র তৈরি হলো, ওকে ফাইন। তো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। তাহলে আমরা যদি এখন লিখি, তোমাদেরকে ধারণা দেই, তাহলে এটা আমরা কি বলতে পারি, যে আবরণী বিলুপ্ত হচ্ছে, এটা হচ্ছে আবরণী বিলুপ্ত হচ্ছে, ওকে ফাইন, বিলুপ্ত হচ্ছে, তার মানে আবরণীও বিলুপ্ত হচ্ছে। এবং সেই সাথে এই যে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, ঠিক আছে, নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসও বিলুপ্ত হওয়া শুরু করে, মানে প্রায় বিলুপ্ত হয়। তার মানে আমরা এই কথাটা একটা জিনিস বলতে পারি, যে প্রায় 98% বলা যেতে পারে নিউক্লিয়ার আবরণী এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়, সম্পূর্ণ না, 98%, বাকিটা বাকি আছে, বাকিটা কে করবে। তবে হ্যাঁ, তোমাদের কিছু কিছু রাইটারের বইতে বলা আছে যে নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয় প্রো মেটাফেজে, তো মেটাফেজ পর্যন্ত যায় না। আবার কিছু কিছু বইতে আছে যে নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত আছে মেটাফেজে। এই যে পেজটা, এই পেজটা আমরা মেটাফেজে যেই ভাঙবো। তো আমরা মনে রাখবা যে এখানে আমরা মনে রাখবো নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়, সম্পূর্ণ বিলুপ্ত আসলে মেটাফেজ দশাই হচ্ছে, ঠিক আছে। তো এইখানে এখন যে রশ্মিটা তৈরি হলো, মানে যেই ঘটনাটা তৈরি হলো, সেই এই অংশটাকে বলা হয়, এই পুরো অংশটার নাম কি, এই পুরো অংশটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডল যন্ত্র। যে স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু আছে, এটাও একটা মেরু, এটাও একটা মেরু বলা হয়, এবং এই পাশেও একটা মেরু আছে, এই পাশে কি আছে, একটা মেরু আছে, দুই মেরু। মেরুর মধ্যবর্তী যে এরিয়া, মেরুর মধ্যবর্তী যে জায়গা, ধরো এই যে মেরুর মধ্যবর্তী জায়গা মনে করো এইটা, দুই মেরুর মধ্যবর্তী জায়গা। তো দুই মেরুর যে মধ্যবর্তী জায়গা, এই মধ্যবর্তী জায়গাটার একটা স্পেশাল নাম আছে, যার নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল। এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, বা এটাকে আরও দুইটা নামে ডাকা হয়, যার একটা নাম হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, বা আরেকটা নাম হচ্ছে ইকুয়েটর, আরেকটা কি, ইকুয়েটর, ঠিক আছে, ইকুয়েটর। তাহলে বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল। তাহলে এখন যে এই যে পুরোটাকে স্পিন্ডল যন্ত্র বলছি, বিষুব অঞ্চল নিরক্ষীয় অঞ্চল আমরা দেখতে পেলাম। ঘটনা হচ্ছে এখানে যে ফাইবারগুলো আছে, সেই ফাইবারগুলোর নাম কি হতে পারে সেটাও তো তোমাদের জানা জরুরি।
এই স্পিন্ডল যন্ত্রের সবগুলো মানে 1 2 3 4 5 6 যত ফাইবার আছে সবাইকে প্রত্যেককে বলা হয়ে থাকে স্পিন্ডল ফাইবার। এটাকে আমরা কি বলবো? স্পিন্ডল ফাইবার। মানে সবার ফাইবারের নামই হচ্ছে স্পিন্ডল ফাইবার। তাহলে ভাইয়া একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগতে পারে, তাহলে আমরা কখন ট্রাকশন ফাইবার বলবো, তাই না? এটা একটা প্রশ্ন জাগতে পারে। চলো ট্রাকশন ফাইবার কখন বলবো। ধরো যতগুলো স্পিন্ডল ফাইবার আছে তার মধ্যে কিছু কিছু স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম যুক্ত আছে, কিছু কিছু, সবগুলোতে না। এই যে এই স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল ফাইবারগুলোতে ক্রোমোজোম যুক্ত আছে। এই যে স্পিন্ডল ফাইবারগুলোতে ক্রোমোজোম যুক্ত, সবগুলো না, কিছু কিছু স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম যুক্ত আছে। তাহলে যে স্পিন্ডল ফাইবারে মূলত ক্রোমোজোম যুক্ত থাকে, ধরো সাপোজ এই স্পিন্ডল ফাইবারেই ক্রোমোজোম যুক্ত আছে, ঠিক আছে? এই স্পিন্ডল ফাইবারে যেহেতু ক্রোমোজোম যুক্ত আছে, এই ফাইবারকে তখন আমরা বলে থাকি, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাকশন ফাইবার। তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাকশন ফাইবার। তাহলে কখন আমরা স্পিন্ডল ফাইবারকে ট্রাকশন ফাইবার বলবো? যখন স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমগুলো যুক্ত থাকবে, সবাইকে না। যেমন ধরো এই স্পিন্ডল ফাইবার, সবচেয়ে বাইরের স্পিন্ডল ফাইবার যেটা দেখাচ্ছে, এখানে কোনো ক্রোমোজোম যুক্ত নাই, তাহলে এটাকে নর্মাল স্পিন্ডল ফাইবার বলবো। ভাইয়া যেখানে ক্রোমোজোম যুক্ত আছে, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম বলতে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কোনটা? ধরো এই যে একটা ক্রোমোজোমের মাঝখানে গোল, এটা হচ্ছে ক্রোমাটিড বাহু, এইটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ার যখন যেই স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত থাকবে, তখন সেই স্পিন্ডল ফাইবারকে বলবো আমরা ট্রাকশন ফাইবার। দেখতেই পাচ্ছ ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। এদের মেইন টার্গেট হচ্ছে, প্রত্যেকটা ক্রোমোজোমের মেইন টার্গেট হচ্ছে এই বিষুব অঞ্চলে আসা। তাই যেই জায়গায় অবস্থান করুক, উপরে বা নিচে, তারা কাঁপতে থাকে এবং কাঁপতে কাঁপতে একটা সময় এরা বিষুব অঞ্চলের দিকে গমন করা শুরু করে। তখন ওই শব্দটার নাম কি? এই শব্দটা মনে রাখবে, এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য কি? ক্রোমোজোমীয় নৃত্য, তাই না? ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য কি? ক্রোমোজোমীয় নৃত্য হচ্ছে যখন আমাদের ট্রাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গায় যুক্ত থাকে, তারা একটা সময় বিষুব অঞ্চলে আসার চেষ্টা করে, কাঁপতে থাকে, তখন সেটাকে বলা হয় ক্রোমোজোমীয় টেন্স। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? প্রোমেটাফেজে দেখতে পেলাম যে দুটা মাইক্রোটিবিউলস দুই প্রান্তে সরে যাওয়ার পরে ওদের থেকে অনেকগুলো রশ্মি বা ফাইবার একে অপরের সাথে যুক্ত হয়েছে। প্রতিটি এই পুরা রশ্মি বা ফাইবার যুক্ত হওয়ার পরে এই পুরা অংশটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার, মানে স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা ফাইবার বা তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার। দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুব অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল। যেই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, সেই স্পিন্ডল ফাইবারকে বলা হয় ট্রাকশন ফাইবার। এবং ক্রোমোজোমগুলো কাঁপতে কাঁপতে বিষুব অঞ্চলে আসার চেষ্টা করে, তখন সেটাকে আমরা বলবো ক্রোমোজোমীয় ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। এই হলো আমাদের প্রোমেটাফেজ, এই গুরুত্বপূর্ণ শব্দগুলো। এবং অবশ্যই মনে রাখতে হবে, এই পর্যায়ে নিউক্লিয়ার আবরণীয় নিউক্লিওলাস দেখতেই পাচ্ছ, যেখানেও ছবিতে দেখতে পাচ্ছ, প্রায় বিলুপ্ত, মানে ধরে নাও 98% বিলুপ্ত হয়েছে, এখনও 2% বাকি। সেটা কোথায় হবে? চলো দেখে নিই। সেটা হচ্ছে মেটাফেজে হবে। মেটাফেজের নিউক্লিয়ার দেখতে পাচ্ছ যে এই ছবিতে নিউক্লিয়ার আবরণীয় নিউক্লিওলাস নাই। চলো মেটাফেজে কি হয় আমরা একটু দেখি, তাই না? মেটাফেজে কি ঘটনাটা ঘটতে পারে? মেটাফেজ, তাহলে মেটাফেজের ক্ষেত্রে নিউক্লিয়ার আবরণী এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়। কি হবে? সম্পূর্ণ বিলুপ্ত হবে। নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হবে। এই যে ধরো আমরা এটা একটু আঁকি, আঁকার পরে এটা হচ্ছে ধরো একটা কোষ, এখানে নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাস থাকবেই না। তার মানে আমরা এখানে একটা পয়েন্ট অলরেডি বলতে পারি যে মেটাফেজে নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়। নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস, ঠিক আছে, ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়। নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়। নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়, ঠিক আছে, সম্পূর্ণ বিলুপ্ত হয়। ওকে ফাইন, বিলুপ্ত হয়। তাহলে নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয় আমাদের মেটাফেজ দশায়। এখন দেখো, এই যে আমাদের স্পিন্ডল যন্ত্র যেটা ছিল, এটাও অনেকটা একটু চিকন হয়ে যায় এবং শুকিয়ে যায়, যার কারণে এটা দেখতে অনেকটা, দেখো এটা একটু শুকিয়ে যায় বলে নিউক্লিয়ার আবরণী এবং নিউক্লিওলাস অনেকটা সংকুচিত হয়ে আসে, ঠিক আছে, সংকুচিত হয়ে আসে। যাক, এটা আমাদের বদারেশন না, আমাদের যে মেইন বদারেশনের যে জায়গাটা, সেটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। যে আমাদের নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াস সংকুচিত হয়ে গেছে, ইটস নট
আওয়ার বদারেশন বা কনসার্ন। ওকে ফাইন। এখন দেখো, তোমরা তো একটু আগে দেখেছিলা যে এই মধ্যবর্তী অঞ্চলটাকে আমরাও কিন্তু বিষুব অঞ্চল বলেছিলাম, তাই না? এবং ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গায় বিন্যস্ত ছিল। তো ওরা কী করে, সব ক্রোমোজোমগুলো এই দেখো, সব ক্রোমোজোমগুলো ওরা আস্তে আস্তে কোথায় যুক্ত হওয়া শুরু করে, মানে কোথায় আসা শুরু করে, এই যে বিষুব অঞ্চলে আসা শুরু করে, এই যে বিষুব অঞ্চলে আসা শুরু করে। এই যে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে আসলো, দেখো সবগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুব অঞ্চলে অবস্থান করতেছে। এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুব অঞ্চলে অবস্থান করছে, এইটাকে বলা হয় মেটাকাইনেসিস। ঠিক আছে? তার মানে ক্রোমোজোমগুলো সব বিষুব অঞ্চলে অবস্থান করাকে আমরা কি বলি? মেটাকাইনেসিস। তার মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ মেটাকাইনেসিস, তখন বলবা যে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করাকে, ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করাকে, ঠিক আছে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকে বলা হয় মেটাকাইনেসিস। ক্রোমোজোমকে বিষুব অঞ্চলে অবস্থান করাকে আমরা কি বলবো? মেটাকাইনেসিস বলবো। আরেকটা জিনিস হয়, একটু খেয়াল করে দেখো, এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা ও খাটো হয়। তার মানে ক্রোমোজোম কি হবে? সবচেয়ে বেশি মোটা ও খাটো হবে। এই পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়। ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা এবং খাটো হবে। তার মানে অন্যান্য পর্যায়গুলো তো মোটা ও খাটো হয়, কিন্তু সবচেয়ে বেশি মোটা ও খাটো কোন পর্যায়ে হয়? সেটা হচ্ছে আমাদের কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে মোটা এবং খাটো হবে। ওকে, এই যে সবচেয়ে বেশি ক্রোমোজোম মোটা ও খাটো হইল, এটা নাম দেওয়া হবে, এটার একটা নাম আছে। যেমন এখানে মেটাকাইনেসিস একটা নাম বা উল্লেখ করা হয়েছে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কনডেনসেশন। এটার নাম কি? কনডেনসেশন। এটাকে বলা হয় কনডেনসেশন। তাহলে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হওয়াকে আমরা কি বলবো? কনডেনসেশন বলবো। এবং একটা কথা মনে রাখবা, এইটা যে প্রক্রিয়ার মাধ্যমে হবে, এটা একটা অবশ্যই কোনো প্রক্রিয়ার মাধ্যমে হবে, কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়, সেটার নাম হচ্ছে সুপার কয়েলিং। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সুপার কয়েলিং প্রক্রিয়া। ঠিক আছে? সুপার কয়েলিং প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়। তাহলে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে দুইটা, মেটাকাইনেসিস অর্থাৎ ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে, আরেকটা হচ্ছে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা হয়, যেটাকে বলে কনডেনসেশন। কোন প্রক্রিয়া হবে? সুপার কয়েলিং প্রক্রিয়া। নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়, এটাও ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট লাইন তোমাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যায়ের ঠিক শেষের দিকে, অর্থাৎ একেবারে শেষের দিকে সেন্ট্রোমিয়ার, মানে ক্রোমাটিড বাহু বাদে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত অপত্য ক্রোমোজোম তৈরি করে। তাহলে একেবারে শেষের দিকে কি তৈরি হবে? অপত্য ক্রোমোজোম তৈরি হবে। কিভাবে তৈরি হবে? তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে অপত্য ক্রোমোজোম একেবারে শেষের দিকে কিভাবে তৈরি হয়? যখনই অপত্য ক্রোমোজোম তৈরি হয়, এই ধাপ শেষ। কিভাবে তৈরি হয় খেয়াল করো। ধরো এটা একটা ক্রোমোজোম, এটা হচ্ছে গোল অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে ক্রোমাটিড। ধরো এটা ক্রোমোজোমের ক্রোমাটিড। এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ার, এইটা মাঝখান বরাবর বিভক্ত হয়ে যায়। যখন বিভক্ত হয়ে যায় তখন এই যে এরকম ক্রোমাটিড বাহু নিয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করে। তাহলে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে অপত্য ক্রোমোজোম। এগুলোকে আমরা কি বলবো? অপত্য ক্রোমোজোম বলবো। ঠিক আছে? তাহলে অপত্য ক্রোমোজোম কখন তৈরি হবে? যখন সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর ভাগ হয়ে যাবে এবং দুটি নতুন ক্রোমোজোম তৈরি হবে। তাহলে আমরা এই পর্যায়ে দেখতে পেলাম নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাসের কোনো অস্তিত্বই নাই। সেকেন্ড বিষয় হচ্ছে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়, যেটা কনডেনসেশন বলে, এবং সুপার কয়েলিং প্রক্রিয়া হয়। ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে, যেটার একটা নাম দেওয়া হয়েছে মেটাকাইনেসিস। এবং শেষের দিকে অপত্য ক্রোমোজোম তৈরি হবে। একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটো ক্রোমোজোম তৈরি করবে। ফাইন, আমাদের মেটাফেজ শেষ। লাস্ট ওয়ান এনাফেজ। কারণ আমরা টেলোফেজ পড়বো না, টেলোফেজ হচ্ছে প্রোফেজের উল্টো। তাহলে আমরা এনাফেজে কি হয়? এনাফেজের সবচেয়ে সহজ জিনিস হয়। সহজ জিনিসটা কি জানো? এনাফেজকে বলা হয় গতি পর্যায়। নাম কি? গতি পর্যায়। তো এনাফেজের ক্ষেত্রে একটা ঘটনাই ঘটে এবং একটা শব্দ তোমাদের খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। সেই শব্দটা কি? চলো দেখি। এনাফেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা আসলে কি? ওকে, তো আমাদের এইখানে ক্রোমোজোমগুলো তো বিষুব অঞ্চলে অবস্থান করছিল এবং এরা হচ্ছে ট্রাকশন ফাইবার ধরে এরা অবস্থান করতেছিল, তাই না? এবং এই স্পিন্ডল যন্ত্রটা কিন্তু যত সময় যেতে থাকে তত সংকুচিত হতে থাকে। এই জায়গায় হঠাৎ করে
অ্যানাফেজ দশা যখন শুরু হয়, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো, অপত্য ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে তার নিজ নিজ মেরুর দিকে গমন করা শুরু করে, নিজ নিজ মেরুর দিকে গমন করা শুরু করে। এই যে নিজ নিজ মেরুর দিকে গমন করতেছে, ঠিক আছে? এই যে নিজ নিজ মেরুর দিকে গমন করতেছে, এই গমন করা হচ্ছে অ্যানাফেজের কাজ। তার মানে যে অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হয়েছে সেই ক্রোমোজোমগুলো তার নিজ নিজ কাছের মেরুতে গমন করে, এবং এই গমন করতে যে তারা ইংরেজি কতগুলো আকৃতি ধারণ করে, যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এল, একটা হচ্ছে জে, আর একটা হচ্ছে আই। এই যে ইংরেজি কতগুলো আকৃতি ধারণ করে, এদের আবার নাম আছে। তার মানে মেটাফেজে অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছিল, তারা বিষুব অঞ্চল থেকে তার যার যার মতো করে দুই মেরুর দিকে গমন করা শুরু করে। এই যে ভিএলজেআই বলা হয়েছে, এখানে ভি মানে হচ্ছে মেটাসেন্ট্রিক, তোমরা সবাই জানো মেটাসেন্ট্রিক, তাই না? মেটাসেন্ট্রিক। তারপরে যদি এল এর কথা জিজ্ঞেস করা হয়, এল এর নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। ওকে ফাইন, তাহলে ভিএলজেআই সাব মেটাসেন্ট্রিক। তারপরে যদি মনে করো জে এর কথা বলা হয়, ভিএলজে, এটা হচ্ছে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে? অ্যাক্রোসেন্ট্রিক। এবং সর্বশেষ আই দিয়ে যেটা হয় সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে টেলোসেন্ট্রিক। এখন আসো, এই জিনিসটা আমরা সবাই জানি এবং সবাই এটা মনেও রাখতে পারি, ক্রোমোজোমগুলো যখনই বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে যার যার নিজ মেরুতে পৌঁছে যাবে, তখনই এই অ্যানাফেজ দশা শেষ, টেলোফেজ শুরু হবে। তো আমরা সবাই মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক জানি, কিন্তু যখনই আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি বলো তো বাবারা এটার বাংলা নাম কি, তখনই অনেকে ঝামেলা পড়ে যায়। এই যে মেটা শব্দটা আছে, এই মেটা শব্দের অর্থ হচ্ছে মধ্য, এটাকে আমরা কি বলি? মধ্য। এর আগেও তোমাদেরকে বলেছি। আর সেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্রিক, সেন্ট্রিক মানে কি? কেন্দ্রিক। তাহলে এটাকে বলা হয় মধ্যকেন্দ্রিক। এই যে সাব শব্দটা ব্যবহার করা হয়েছে, সাব শব্দের অর্থ হচ্ছে উপ। সাব শব্দের অর্থ কি? উপ। দেখবা সাব ক্লাস, উপশ্রেণী, এরকম করে আমরা শব্দ ব্যবহার করি না? আর তাহলে মেটাসেন্ট্রিক কি? মেটাসেন্ট্রিক মানে হচ্ছে মধ্যকেন্দ্রিক, তার মানে উপমধ্যকেন্দ্রিক। বাংলা নাম কি হবে? উপমধ্যকেন্দ্রিক। ওকে ফাইন। এরপর আসো টেলো। আমি আগেই বলেছিলাম টেলো, টেইল, টেইল মানে লেজ, লেজ মানে শেষ, তার মানে প্রান্ত, প্রান্ত মানে শেষের দিকে হয়, তাহলে সেন্ট্রিক মানে কেন্দ্রিক, তাহলে প্রান্ত কেন্দ্রিক। আর অ্যাক্রো মানে হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক, এই অ্যাক্রো মানে হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত, সেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্রিক। তো যারা মনে করো এইভাবে মনে রাখতে পারবা অর্থ সহজে বায়োলজির এই মানে এই ওয়ার্ডগুলোর মানে এটা, তা তো ভালোই। আর যারা মনে রাখতে পারবা না তাদের জন্য একটা উপায় বলি। যেমন দেখো, প্রথমটা শুরু হয়েছে মধ্যকেন্দ্রিক, সর্বশেষটা শুরু হয়েছে, শেষ হয়েছে প্রান্তকেন্দ্রিক। মধ্যকেন্দ্রিকের পাশে থাকবে উপমধ্যকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিকের পাশে থাকবে উপপ্রান্তকেন্দ্রিক। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক, উপপ্রান্তকেন্দ্রিক। ফিনিশ। ক্লিয়ার? এইখানে ক্রোমোজোমগুলো যখনই তার নিজ নিজ মেরুতে পৌঁছে যাবে, তখনই অ্যানাফেজ দশা শেষ। তো আমরা আগেই বলেছি টেলোফেজ দশা আমরা পড়বো না, কারণ টেলোফেজ হচ্ছে জাস্ট প্রোফেজের উল্টা। প্রোফেজে জল বিয়োজন হয়েছিল, টেলোফেজে জল যোজন হবে। প্রোফেজে ক্রোমোজোম দৃষ্টিগোচর হয়েছিল, টেলোফেজের দৃষ্টি অগোচর হবে। প্রোফেজে নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাস বিলুপ্ত শুরু করেছিল, আর দেখো টেলোফেজে নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাস পুনরায় ফিরে আসা শুরু করবে। প্রোফেজে মূলত ক্রোমোজোম রং ধারণ করেছিল, ওখানে রং ধারণ করবে না। প্রোফেজে স্পিন্ডল জন্তু বা স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব তৈরি হয়, সূচনা তৈরি হয়, টেলোফেজে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তার মানে প্রোফেজে যা পড়েছো ঠিক তার উল্টাটাই মনে রাখতে হবে আমাদের টেলোফেজ পর্যায়ে হয়। তো এইভাবে যদি মনে রাখো তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার আর টেলোফেজ পড়তে হবে না, টেলোফেজ থেকে প্রশ্ন আসলেও কোনো সমস্যা হবে না। সুতরাং এতক্ষণ যা আমরা পড়লাম সেই জিনিসটার একটা সংক্ষিপ্ত জিনিস তোমাদের জন্য তুলে নিয়ে আসছি। এটা তোমাদের ইনশাল্লাহ দেখবা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি এই জিনিসটা প্রয়োজনীয় হবে। তখন তোমার মনে পড়বে যে না, সাজ্জাদ ভাই এই জিনিসটা একবার আমাদেরকে বলেছিল। জিনিসটা কি? যেমন হচ্ছে দেখো, এক নজরে মাইটোসিসের ধাপ। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস প্রোফেজে কি হয়? আকারে বড় হয়। প্রোমেটাফেজে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে কিছু বলে নাই। নিউক্লিয়ার আবরণী বিলুপ্ত থাকে, প্রোমেটাফেজে বলছে 98%, আর সম্পূর্ণ বিলুপ্ত হচ্ছে মেটাফেজে, আর টেলোফেজে বলছে ফিরে আসে। নিউক্লিয়াসের ক্ষেত্রেও সেম একই কথাই প্রযোজ্য। ক্রোমোজোম দৃশ্যমান হয়, খাটো মোটা হতে থাকে প্রোফেজের ক্ষেত্রে। ট্রাকশন ফাইবারে যুক্ত হয়। ট্রাকশন ফাইবার কি তোমাদেরকে বুঝিয়েছি?
সবচেয়ে বেশি মোটাও খাটো হয় ক্রোমোজোম নিয়ে মেটাফেজে কি লেখা আছে? সবচেয়ে বেশি মোটাও খাটো হয় এবং বিষুব অঞ্চলে অবস্থান করে, এই কথাটা আছে। অ্যানাফেজের ক্ষেত্রে ক্রোমোজোম নিয়ে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? ওই যে ভিএল যে আকৃতি। আর টেলোফেজের ক্ষেত্রে অদৃশ্যমান। এছাড়া ক্রোমোজোম নৃত্য, এই ক্রোমোজোম নৃত্য একমাত্র প্রো মেটাফেজে এখানে অবস্থান করে, তার মানে এটা অন্য কোনো জায়গায় করবে না। বাকি কোনো দশায় ক্রোমোজোম নৃত্য নিয়ে কোনো কথা বলা হয়নি। সেন্ট্রোমিয়ার নিয়ে যদি কোনো শব্দ ইউজ করা হয় তাহলে প্রোফেজে কোনো শব্দ ইউজ করা হয়নি, অ্যানাফেজ বা টেলোফেজে কোনো শব্দ ইউজ করা হয়নি। একমাত্র প্রো মেটাফেজে বলা হয়েছে ট্রাকশন ফাইবার যুক্ত হয়, সেন্ট্রোমিয়ার যখন স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয় ট্রাকশন ফাইবার বলে, আর মেটাফেজের ক্ষেত্রে দুটি ভাগে বিভক্ত হয়। আর স্পিন্ডল যন্ত্র বা তন্তু সৃষ্টির সূচনা যদি বলে, মানে সূচনা হয়, তাহলে এটা হবে অ্যান্সার কি? প্রোফেজ। আর যদি বলা হয় সম্পূর্ণ তৈরি হয় তাহলে অ্যান্সার তৈরি হবে প্রোমেটাফেজ। কিন্তু বাকি দিয়ে অংশগুলোতে তেমন কোনো কিছু বলনি, বাট বিলুপ্ত হয়ে যায় টেলোফেজ। তার মানে এই যে শব্দগুলো নিউক্লিয়াস, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, ক্রোমোজোম, ক্রোমোজোম নৃত্য, সেন্ট্রোমিয়ার, স্পিন্ডল তন্তু, এগুলো কোন ধাপে কিভাবে লেখা আছে সেই জিনিসটা তোমাদেরকে নিয়ে এসেছি একটা সুন্দর ছকের মধ্যে। এতক্ষণ ধরে তো বেসিক বুঝালাম এবং এই বেসিকটা তোমরা তো সৃজনশীলে কাজে লাগাবা। এখন ওই ধাপগুলো থেকে কী রকম প্রশ্ন আসতে পারে অবজেক্টিভ, সেটা এই একটা মাত্র স্লাইড যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমার একাডেমিকের অ্যাডমিশনের এমসিকিউতে সমস্যা হবে না। তার মানে সৃজনশীল এবং এমসিকিউ দুটা জিনিসই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বেসিকটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। সো আমরা এবার সাইটোকাইনেসিস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা আগেই বলেছিলাম যে সাইটো শব্দের অর্থ হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর এই যে কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন, কাইনেসিস শব্দের অর্থ কি? বিভাজন। তার মানে সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তো তোমরা দেখলা টেলোফেজ পর্যায়ে দেখবা এরকম দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। কীরকম তৈরি হয়ে যায়? এরকম দুটো নিউক্লিয়াস তৈরি হয়, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভিতরে যা যা থাকার কথা তা থাকবে, অর্থাৎ নিউক্লিওলাস, তারপরে ক্রোমাটিড, নিউক্লিয়ার রেটিকুলাম, যা যা হওয়ার কথা তা মনে করো পূর্ণাঙ্গ দুটি নিউক্লিয়াস তৈরি হলো। আমরা প্রথমে উদ্ভিদ কোষ নিয়ে কথা বলছি। কোন কোষ? উদ্ভিদ কোষ। তো এখানে একটা কাহিনী আছে। উদ্ভিদ কোষে কিন্তু দুইটা জিনিস থাকে, এক কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকবে, আর মনে করো আরেকটা জিনিস কি থাকবে? প্লাজমা মেমব্রেন থাকবে, বা কোষ ঝিল্লি যেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, বা যেটা আরেকটা নাম হচ্ছে কোষ ঝিল্লি। দুইটা নিউক্লিয়াসের ঠিক মাঝামাঝি জায়গা, যেই জায়গাটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলতাম, এই জায়গায় একটা খাঁজ সৃষ্টি হয়, গর্ত সৃষ্টি হয়, এবং এই গর্তের মাধ্যমে এই জায়গায় একটা প্লেট তৈরি হয়, এই যে প্লেট তৈরি হয়, এই প্লেটের নাম হচ্ছে কোষ প্লেট। উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, উভয়ের ক্ষেত্রেই কোষ প্লেট তৈরি হবে। উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, উভয়ের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হবে। এই কোষ প্লেট তৈরি হয় কিভাবে? এটা তৈরি হয় হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট, ঠিক আছে, সাইটোপ্লাজম না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট, ঠিক আছে, ফ্যাগমোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট, এবং গোলগি বডি থেকে আসা গোলগি বডি, গোলগি বডি, কোন বডি? গোলগি বডি, এই গোলগি বডি থেকে আসা ভেসিকল, এই দুটা জিনিস মিলে কোষ প্লেট তৈরি করে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে কোষ প্লেট তৈরি করলে, এই কোষ প্লেটটা কেন তৈরি হলো? যাতে দুটা কোষ আলাদা হয়ে যায়। কোষ প্লেট যখন তৈরি হয়ে যায় তখন কোষ প্লেটের উপরে এবং নিচে দুই পাশে, এই যে কোষ প্লেটের উপরে এবং নিচে, এই যে কোষ প্লেটের উপরে এবং নিচে আস্তে আস্তে সেলুলোজ হেমিসেলুলোজ জমা হতে থাকে। কি হতে থাকে? সেলুলোজ হেমিসেলুলোজ জমা হতে থাকে। তাহলে কোষ প্লেটের উপরে এবং নিচে কি জমা হচ্ছে? সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমা হচ্ছে, এই যে সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমা হচ্ছে। এই যে কোষ প্লেটের উপরে এবং নিচে সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমা হলো, এর মাধ্যমে আসলে কি তৈরি হলো? এর মাধ্যমে আমাদের কোষ প্রাচীর তৈরি হলো। যেহেতু উদ্ভিদ কোষ, তাই এদের ক্ষেত্রে কি তৈরি হবে? কোষ প্রাচীর তৈরি হবে। তাহলে এই অংশটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি কোষ প্রাচীর। তাহলে কোষ প্লেটের উপরে কোষ প্রাচীর তৈরি হয়ে যায়, এবং এই কোষ প্রাচীর তৈরি করতে সাহায্য করে কে? এক নম্বর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। অর্থাৎ কোষ প্রাচীর তৈরি করতে দেখবা প্রথম অধ্যায়, অর্থাৎ কোষ ও কোষের গঠনে কোষ প্রাচীর টপিকটা পড়লে দেখবা কোষ প্রাচীর উপাদানের অন্যতম উপাদান হচ্ছে সেলুলোজ, তারপরে আছে কে? হেমিসেলুলোজ। এগুলো জমা হতে থাকে এবং কোষ প্রাচীর তৈরি হয়, ঠিক আছে, এগুলো জমা হতে থাকে। পেকটিন, এই উপাদানগুলো জমা হয়। যখনই কোষ প্রাচীর তৈরি হয়ে যাবে তখন দুটা কোষ একে অপর থেকে আলাদা হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। যখনই কোষ প্রাচীর তৈরি হবে তখন দুটা কোষ একে অপর থেকে কী হয়ে যাবে? আলাদা হয়ে যাবে।
ওকে, তো প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে? প্রাণী কোষের ক্ষেত্রেও এই কোষ প্লেট তৈরি হবে। পার্থক্য হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন, অ্যাক্টিন ও মায়োসিন, ঠিক আছে, অ্যাক্টিন ও মায়োসিন নামক দুই ধরনের প্রোটিনের নাম কি? অ্যাক্টিন এবং মায়োসিন। এই দুই ধরনের প্রোটিন প্রাণী কোষের ক্ষেত্রে, কোন কোষের ক্ষেত্রে? প্রাণী কোষের ক্ষেত্রে সাহায্য করবে, প্রাণী কোষের ক্ষেত্রে আলাদা হতে সাহায্য করবে, অর্থাৎ প্লাজমা মেমব্রেন বা কোষ প্লেট তৈরি করতে সাহায্য করবে। এটা আমাদের মাথার মধ্যে রাখবো যে অ্যাক্টিন এবং মায়োসিন এই দুই ধরনের উপাদানগুলো প্রাণী কোষের ক্ষেত্রে সাহায্য করে। এখন কিছু কিছু উদ্ভিদ আছে, উদ্ভিদের উদাহরণগুলো যদি বলি, আগে উদ্ভিদের নামগুলো বলি। উদ্ভিদের নাম হচ্ছে যেমন শৈবাল, তারপর হচ্ছে ছত্রাক। এই যে শৈবাল ছত্রাকের নাম বললাম, এই শৈবাল ছত্রাকে সাইটোকাইনেসিস হয় না, ক্যারিওকাইনেসিস হয়, মানে নিউক্লিয়াসের বিভাজন হয়, সাইটোপ্লাজমের বিভাজন হয় না। তাহলে এই যে শৈবাল ছত্রাকে কি হচ্ছে? ওয়ানলি ক্যারিওকাইনেসিস হচ্ছে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস হবে না, তাই না? ক্যারিওকাইনেসিস, এটা আমাদের অবজেক্টিভের জন্য লাগবে। এই যে শৈবাল ছত্রাকের ক্ষেত্রে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস হয় না। অর্থাৎ ধরো একটা নিউক্লিয়াস বিভাজিত হয়েছে, মনে করো একটা কোষ, এই কোষের ভিতরে এরকম অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, যেরকম অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়েছে। ক্যারিওকাইনেসিস হয় মানে যদি খালি নিউক্লিয়াসের বিভাজন হতে থাকে, যেমন দেখো এখানে যেমন নিউক্লিয়াসের বিভাজনের পরে সাইটোপ্লাজম বিভাজন হয়ে দুটা কোষ আলাদা হয়ে যাবে। যদি এটা না হতো, এখান থেকে দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে নিউক্লিয়াস বিভাজিত হতো, ক্যারিওকাইনেসিস। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই অবস্থাকে বলা হয় বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। এটাকে আমরা কি বলবো? উদ্ভিদ কোষের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। এর একটা নাম আছে, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নামটা কি জানো? এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম হচ্ছে সিনোসাইটিক। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সিনোসাইটিক। অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে এটাকে আমরা বলে থাকি কি? সিনোসাইটিক। অর্থাৎ উদ্ভিদ কোষে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম হচ্ছে সিনোসাইটিক। প্রশ্ন জাগতেই পারে, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? সেম তো প্রাণী কোষের মধ্যেও হতে পারে। প্রাণী কোষের ক্ষেত্রে এটার নাম দেওয়া হয়ে থাকে প্লাজমোডিয়াম। এটার নাম কি? প্লাজমোডিয়াম, ঠিক আছে। প্রাণী কোষের ক্ষেত্রে এটার নাম কি হবে? প্লাজমোডিয়াম। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা সিনোসাইটিক, আর প্রাণী কোষের ক্ষেত্রে এটার নাম হয় হচ্ছে প্লাজমোডিয়াম। এই হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। আর একটা কথা মনে রেখো, এই সিনোসাইটিকের একটা স্পেশাল উদাহরণ আছে। কি আছে? একটা উদাহরণ আছে। সিনোসাইটিক বা এর মুক্ত নিউক্লিয়াসের বিভাজন বলা হয়। এটাকে আমরা কি বলি? মুক্ত নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে, মুক্ত নিউক্লিয়াসের বিভাজন। এই যে মুক্ত নিউক্লিয়াসের বিভাজন, এই মুক্ত নিউক্লিয়াসের বিভাজনের অন্যতম উদাহরণ হচ্ছে ডাবের পানি। এটাকে আমরা কি বলবো? ডাবের পানি বলবো। তাহলে মুক্ত নিউক্লিয়াসের বিভাজনের অন্যতম উদাহরণ কি? ডাবের পানি। এই জিনিসগুলো মনে রাখতে হবে কিন্তু। তাহলে শৈবাল ছত্রাকে ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস হবে না, এটাকে সিনোসাইটিক বলি। ডাবের পানিকে বলা হয় মুক্ত নিউক্লিয়াসের বিভাজন। আর প্রাণী কোষের ক্ষেত্রে এরকম যদি ঘটনা ঘটে যে খালি শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, সাইটোপ্লাজম বিভাজন হয়নি, তাকে বলবো আমরা প্লাজমোডিয়াম। সো আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই, মাইটোসিসের গুরুত্ব। আগেই বলে রাখি, আমাদের 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাইটোসিসের গুরুত্ব। আমরা মাইটোসিসের যে পর্যায় পড়লাম না, এর মধ্যে প্রোমেটাফেজ, মেটাফেজ এবং এনাফেজ, অর্থাৎ যে পর্যায়গুলো আমরা একটু আগে পড়েছি, এই পর্যায়গুলোর মধ্যে এনাফেজ ভেরি ইম্পর্টেন্ট 3 নাম্বার সিকিউর জন্য। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ। এটাকে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং মাঝে মধ্যে কখনো প্রোমেটাফেজেও চলে আসে। তাই তোমরা যদি সিকিউর জন্য বেশি করে পড়তে চাও, তাহলে আমি 3টা পর্যায় বলবো, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং এনাফেজ। যদি তুমি আমাকে আরও কমাইতে পারো, তাহলে আমি বলবো মেটাফেজ এবং এনাফেজ পড়ো। যদি তুমি আমাকে একটা জিজ্ঞেস করো যে ভাই সব বাদ দেন, আমাকে একটা বলবেন, তাহলে বলবো মেটাফেজ পড়ো, এটাই বেশি আসে। দেখো পরীক্ষায় তোমাদের মেটাফেজই বেশি আসে, তার মানে সবচেয়ে বেশি সিকিউরের জন্য গুরুত্ব দিবা মেটাফেজ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি মেটাফেজকে গুরুত্ব দেই, ধরেন 3 নম্বরে আসলো, তাহলে 4-এ কি আসবে? তাহলে আসবে মাইটোসিসের গুরুত্ব। হয় মাইটোসিসের গুরুত্ব আসবে অথবা মিওসিসের গুরুত্ব, দুইটার যে কোনো একটা গুরুত্ব তোমার 4 নম্বরে আসবে। আবার এই দুটার গুরুত্ব যদি বাদ দাও, তাহলে আরেকটা গুরুত্ব আছে ক্রোমোজোমের গুরুত্ব, মানে ক্রসিং ওভারের গুরুত্ব। তো ক্রসিং ওভারের গুরুত্ব ওরকম পরীক্ষায় তেমন একটা আসে না, তবে মাইটোসিস মিওসিসের যে কোনো একটা গুরুত্ব আসবে। এখন মাইটোসিসের গুরুত্ব পরীক্ষার খাতায় যখন আমরা পড়তে যাই বা বইয়ের খাতায় যখন আমরা পড়তে যাই, তখন দেখা যায় যে বইয়ের মধ্যে কিছু স্পেশাল পয়েন্ট বোল্ড কালারে লেখা আছে এবং তার পাশে বাংলা কিছু ছোটোখাটো ব্যাখ্যা লেখা আছে। এখন আমরা তাহলে ওই পয়েন্টগুলোকে আমরা কি করব? ওই পয়েন্টগুলোকে তোমার পরীক্ষার খাতায়
নীল রং বা যে কোনো একটা রং যেই রং ইউজ করতে দেয় সেটা দিয়ে আগে বোল্ড করে লিখতে হবে। সেই পয়েন্টগুলো লেখার পরে তারপরে যদি তুমি নর্মাল কথাবার্তা লেখো যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এই জিনিসের ভূমিকা অপরিসীম, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু তোমার টিচার মূলত মাইটোসিস গুরুত্বের ওই পয়েন্টগুলোই দেখতে যায় তুমি জানো কিনা। সেই পয়েন্টগুলো মনে রাখার একটা ছন্দ আছে। সেই ছন্দটা কি? ছন্দটা হচ্ছে বদনার জন্য PVC। তাহলে এটা দিয়ে আসলে কি হয় চলো আমরা একটু ডিকোড করি। যেমন ব দিয়ে হচ্ছে বংশবৃদ্ধি, তার মানে বংশবৃদ্ধিতে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ দিয়ে হচ্ছে দুইটা হবে, একটা হচ্ছে দেহ গঠন আর একটা হচ্ছে দৈহিক বৃদ্ধি। তার মানে দুইটা পয়েন্ট এখানে আমাদের হয়ে গেল, দৈহিক বৃদ্ধি। ঠিক আছে, দেহ গঠন আর একটা কি বলছি, দৈহিক বৃদ্ধি। দন্তের ন দিয়ে হচ্ছে নতুন কোষ সৃষ্টি। তার মানে নতুন কোষ সৃষ্টির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? নতুন কোষ সৃষ্টি। বর্গের জ দিয়ে হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। কেন বলেছিলাম তোমাদের, বলেছিলাম না যে শুরুতে যে মাইটোসিস কোষ বিভাজন শুধুমাত্র দেহকোষ না, আমাদের কখনো কখনো জনন কোষেও ভূমিকা পালন করে, যদিও জনন কোষ মিওসিসের গুরুত্বপূর্ণ অপরিসীম। তো এটা প্রশ্ন হচ্ছে যে ধরো যে শুক্রাণু তৈরি হয়, এই তৈরি হওয়াটা মিওসিসের মাধ্যমে হয়, কিন্তু একটা শুক্রাণু থেকে 100 কোটি শুক্রাণু তৈরি করার কাজ করে মাইটোসিস। শুধুমাত্র জনন কোষের সংখ্যা বৃদ্ধি না, পাশাপাশি আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জননাঙ্গ বৃদ্ধি। জনন যোগ অঙ্গ, জননাঙ্গ, তার মানে জননাঙ্গ বৃদ্ধিতেও সাহায্য করে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। পি দিয়ে তাহলে কি হবে? পি দিয়ে হবে হচ্ছে পুনরুৎপাদন, যেটা হাইড্রার মধ্যে দেখতে পারো, রিজেনারেশন, পুনরুৎপাদন। ঠিক আছে, পুনরুৎপাদন কি? অর্থাৎ দেহের কোনো অংশ কেটে গেলে আবার ওই দেহের ওই অঙ্গটা পুনরায় তৈরি। হাইড্রার ক্ষেত্রে দেখছো না যে হাইড্রার কোনো অংশ যদি তুমি কেটে ফেলো তাহলে ওখান থেকে আবার হাইড্রার যে অংশটা মিসিং আছে সেই জিনিসটা আবার তৈরি হয়। ভি দিয়ে কি? ভি দিয়ে আসলে ভারসাম্য রক্ষা হয়। ভারসাম্য কিসের ভারসাম্য রক্ষা হবে? ভারসাম্য রক্ষা মূলত আসলে কিসের ভারসাম্য রক্ষা করে? সেটা হচ্ছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা। কার? সেটা হচ্ছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা করা। ঠিক আছে, নিউক্লিয়াস এর ভারসাম্য রক্ষা করা। তাহলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে আমাদের জীববৈচিত্র্য বজায় থাকতেছে। সি দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সমতা রাখা। ক্রোমোজোম সংখ্যা সমতা রাখা। কেন বললাম সি দিয়ে ইম্পর্টেন্ট জানো? এখন তোমরা এখানে পাচ্ছ মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি বলছে? সমতা রাখতেছে। অর্থাৎ মাতৃকোষ যদি 2n হয়, অপত্য কোষও 2n হবে, এভাবে সমান সমান রাখছে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে গেলে বা মায়োসিস কোষ বিভাজনের যখন গুরুত্ব পড়াবো তোমাদের নেক্সট ক্লাসে, তখন দেখবো মায়োসিস কোষ বিভাজনও বলবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, কনস্ট্যান্ট রাখা, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না। তাই সমতা রাখা আর ধ্রুব রাখার মধ্যে পার্থক্য বুঝতে হবে। এছাড়া আরও কিছু পয়েন্ট আছে, যেমন গুণগত বৈচিত্র্যের স্থিতিশীলতা রক্ষা, অনিয়ন্ত্রিত মাইটোসিস, এই বিষয়গুলো দু একটা পয়েন্ট আছে যেগুলো হয়তো বা ছন্দের মধ্যে আনা পসিবল হয়নি। তাই তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বংশবৃদ্ধি, দেহ গঠন, দৈহিক বৃদ্ধি, তারপরে হচ্ছে তোমার এই যে কি বলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, নতুন কোষ সৃষ্টি, জননাঙ্গের সংখ্যা বৃদ্ধি, ভারসাম্য সাইটোপ্লাজম নিউক্লিয়াসে ভারসাম্য রক্ষা করা, ক্রোমোজোম সংখ্যা সমতা রাখা, পুনরুৎপাদনে কাজ করা। এই পয়েন্টগুলো লেখার পরে তুমি যদি একটু ধরো নর্মাল বাংলা কথাও লেখো, যে ধরো সাপোজ ভুলে গেছো, তুমি লিখলা যে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাতেও কোনো প্রবলেম নেই। বাট তারপরেও এই পয়েন্টগুলো আগে তোমাকে লিখতে হবে, তারপরে বই একটু পড়বা, পড়ে তোমার মতো করে মাইটোসিসের গুরুত্ব লিখবা। মনে রাখবে এটা কিন্তু 4 নম্বরের জন্য আসবে। পাশাপাশি এই যে যেই পয়েন্টগুলো তোমাদেরকে দেখালাম, এই পয়েন্টগুলো তোমার অবজেক্টিভে আসবে, কারণ এইখানে স্পেসিফিকভাবে কিছু পয়েন্ট মাইটোসিসের গুরুত্বে আছে। মিওসিসের গুরুত্বে গেলেও দেখবা স্পেসিফিকভাবে কিছু পয়েন্ট আছে যেগুলো মিওসিসের গুরুত্বের জন্য, তাই তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। সো আমাদের আজকের শেষের টপিক অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখানে অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে কি? ওই যে আমাদের যে কোষ চক্র পড়েছিলাম, কোন চক্র? কোষ চক্র। এই কোষ চক্র নষ্ট হয়ে যাওয়াকে আমরা বলে থাকি অনিয়ন্ত্রিত মাইটোসিস। কোষ চক্র নষ্ট হয়ে যাওয়া, তাই না? তো কোষ চক্র নষ্ট হয়ে গেলে কি হয়?
কোষচক্র যখন নষ্ট হয়ে যায়, যেমন কোনো সন্তান যদি বিগড়ে যায় পিতামাতার কথা না শুনে, তাহলে সে কি এলোমেলো হবে না, দুষ্টু হয়ে যাবে না? ঠিক তেমনই কোষচক্র কিন্তু কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। এখন এই কোষচক্রই যদি নষ্ট হয়ে যায়, কারণ এই কোষচক্র নষ্ট হতে পারে কি কারণে? যদি সিডিকে নিষ্ক্রিয় অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সিডিকে ইনঅ্যাক্টিভ হয়ে যায় এই কারণে হতে পারে। অথবা আরেকটা আছে 2 নাম্বার হচ্ছে P53 নামে একটা কোষ আছে। P53 কোষ মূলত আমাদের ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে। তাহলে সিডিকে কোষ যদি ইনঅ্যাক্টিভ হয় কিংবা P53 কোষ যদি ডিফেক্টিভ হয়ে যায় তখন কোষচক্র নষ্ট হয়, যার কারণে মাইটোসিস প্রক্রিয়ায় আমাদের লাইফ থ্রেটিং যে কোষগুলো, অর্থাৎ কোষ বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে সেটা ক্যান্সার বা টিউমার তৈরি করে, এটাকে অনিয়ন্ত্রিত মাইটোসিস বলে। তো এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে আমরা বেশ কিছু শব্দ শিখব। যেমন প্রথম শব্দ হচ্ছে অনকোজেনেসিস। অনকোজেনেসিস। এখন হোয়াট ইজ অনকোজেনেসিস? তোমাদের মাথার মধ্যে এটা জাগতে পারে যে হোয়াট ইজ অনকোজেনেসিস। এখানে শব্দটা বুঝো। অঙ্ক শব্দের অর্থ হচ্ছে টিউমার বা ক্যান্সার। অঙ্ক শব্দের অর্থ কি? টিউমার বা ক্যান্সার বলা হয়। আর এই যে জেনেসিস, যারা বায়োলজি পছন্দ করো তারা অলরেডি জানো যে জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। জেনেসিস শব্দের অর্থ কি? তৈরি করা। তার মানে যেই প্রক্রিয়ায় টিউমার বা ক্যান্সার তৈরি হয় তাকে আমরা বলবো হচ্ছে অনকোজেনেসিস। যেই প্রক্রিয়ায় টিউমার বা ক্যান্সার তৈরি হবে তাকে কি বলবো? অনকোজেনেসিস। দ্বিতীয় একটা শব্দ শিখব যার নাম হচ্ছে অনকোজিন। অনকোজিন। এখন হোয়াট ইজ অনকোজিন? খেয়াল করে দেখো, এই যে অনকো বা আন তো আমরা আগেই বলছিলাম যে টিউমার বা ক্যান্সার, এটা তো তোমরা সবাই জানো। অনকো শব্দের অর্থ মানেই কি বুঝবা? টিউমার বা ক্যান্সার। এই যে জিন শব্দটা ব্যবহার করা হয়েছে, জিন মানে হচ্ছে সেই জিন, জেনেটিক্যালি জিন অর্থাৎ ডিএনএর খণ্ডাংশ, বংশ পরম্পরায়। অর্থাৎ তোমার বংশের মধ্যে যদি টিউমার বা ক্যান্সার তৈরির কোনো জিন থাকে তাহলে তোমার মধ্যেও টিউমার বা ক্যান্সার তৈরি হতে পারে। তাহলে সেই জিনের কারণে তোমার মধ্যে টিউমার বা ক্যান্সার হবে, তাকে বলা হয় অনকোজিন। ওকে ফাইন। নেক্সট 3 নাম্বার। 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটার নাম হচ্ছে মিউটাজিন। মিউটাজিনস বা এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক। এখন প্রশ্ন হচ্ছে কার্সিনোজেনিক আবার কি? মিউটাজিনস বা কার্সিনোজেনিক শব্দের অর্থ কি? এই যে মিউটাজিন বা কার্সিনো, সিতে কার্সিনো, সিতে হচ্ছে কেমিক্যাল। সিতে কি মনে রাখবা? কেমিক্যাল। কেমিক্যাল মানে কি? রাসায়নিক পদার্থ। তার মানে যেই রাসায়নিক পদার্থের কারণে তোমার দেহের মধ্যে ক্যান্সার বা সৃষ্টি হয় তাকেই মিউটাজিন বা কার্সিনোজেনিক বলে। যেমন ধরো ধূমপান, ধূমপানের নিকোটিন বা ধূমপানের ভিতরে উপস্থিত রাসায়নিক পদার্থ তুমি গ্রহণ করলে তোমার লাং ক্যান্সার বা ওরাল ক্যান্সার হতে পারে। বা সুপারি খেলে, সুপারির মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ আছে যে পদার্থ তোমার মুখের ক্যান্সার তৈরি করতে পারে। তার মানে এই জিনিসটা তুমি গ্রহণ করতেছো, ওই কেমিক্যাল বা রাসায়নিক পদার্থকে মিউটাজিনস বা কার্সিনোজেনিক বলে। আসো 4 নাম্বার আরেকটা সংজ্ঞা বলি। 4 নাম্বার হচ্ছে মেটাস্টাসিস। মেটাস্টাসিস, ঠিক আছে? মেটাস্টাসিস। হোয়াট ইজ মেটাস্টাসিস? মেটাস্টাসিস মানে হচ্ছে টিউমার বা ক্যান্সার ছড়িয়ে যাওয়া সারা দেহে। মনে করো তোমার হাতে একটা টিউমার হয়েছে, সেটা ম্যালিগনেন্ট টিউমার, তোমার হাত থেকে সারা শরীরে ছড়িয়ে গেছে, তাহলে টিউমার বা ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা কি বলবো? টিউমার বা ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলে থাকি মেটাস্টাসিস। টিউমার বা ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা কি বলবো? ছড়িয়ে যাওয়া, এটাকে আমরা বলে থাকি মেটাস্টাসিস। তাহলে মেটাস্টাসিস কি? আমাদের দেহের সারা জায়গায় টিউমার বা ক্যান্সার ছড়িয়ে গেলে এটাকে আমরা বলি মেটাস্টাসিস। তাহলে আমরা এখান থেকে 4টা শব্দ পেলাম। অনকোজেনেসিস, অনকোজিন, দুইটাকে আলাদা করা যাবে না, মানে দুইটাকে একসাথে করা যাবে না, আলাদা আলাদা মনে রাখতে হবে। জেনেসিস মানে তৈরি করা, জিন মানে তো জিন, ডিএনএর খণ্ডাংশ। মিউটাজিন, কার্সিনোজেনিক একই শব্দ, মেটাস্টাসিস একই শব্দ। পাশাপাশি আরেকটা জিনিস একটু মনে রাখবা, এটা হচ্ছে স্পেশালি, যেমন শব্দটা হচ্ছে আমরা বলতে পারি 5 নাম্বার নেক্রোসিস। নেক্রোসিস। হোয়াট ইজ নেক্রোসিস? আমি নেক্রোসিসটা কীভাবে মনে রাখতাম আমার নিয়মে তোমাদেরকে বলি। এনতে নেক্রোসিস, এনতে হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? নিউট্রিশন বাংলা মানে হচ্ছে, নিউট্রিশনের বাংলা মানে হচ্ছে পুষ্টি। তার মানে কোনো কোষ যদি পুষ্টির অভাব দেখা দেয়, কিসের অভাব দেখা দিবে? পুষ্টির অভাব দেখা দেয়, তখন যদি কোনো কোষ মারা যায়, ধরো নিউট্রিশন বা পুষ্টির অভাবে যদি কোনো কোষ মারা যায় তাহলে সেটাকে আমরা বলি নেক্রোসিস। আর আরেকটা শব্দ আছে যার নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস।
এটা হচ্ছে বলা হয় জেনেটিক্যালি কোষের মৃত্যু। এটা কিন্তু মৃত্যু, এগুলো দুটোই কিন্তু কোষের মৃত্যু। তাহলে অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি বা জিনগত কোষের মৃত্যু। জিনগত কোষের মৃত্যু। এটা কিভাবে হয়? হ্যাঁ, এই যে অনকোজিন আর এই অ্যাপোপ্টোসিস কি একই? না। অনকোজিন হচ্ছে যেই জিন মনে করো তোমার মধ্যে ক্যান্সার তৈরি করেছে, সেটা আলাদা হিসাব। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জিনগতভাবেই তোমার দেহের মধ্যে কোনো কোষ থাকলে সেটা নষ্ট হয়ে যাওয়া। যেমন জন্মের আগে ভ্রূণ অবস্থায় মায়ের পেটের মধ্যে বা অমরার মধ্যে থাকার সময় আমাদের আঙ্গুলগুলোর মাধ্যমে অনেক টিস্যু থাকে, হাঁসের মতো অনেকটা। জন্মের ঠিক আগ মুহূর্তে এই টিস্যুগুলো নষ্ট হয়ে যায় এবং আঙ্গুলগুলো ফ্রি হয়ে যায়। এই যে জেনেটিক্যালি এটা আমাদের মানুষের মধ্যে আছে, যদি না থাকতো তাহলে আমরা ওই আঙ্গুলের মধ্যে টিস্যু নিয়ে জন্মগ্রহণ করতাম। এই যে জেনেটিক্যালি আমাদের টিস্যুগুলো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে, আঙ্গুলগুলো ফ্রি হবে, এটাকেই বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে নেক্রোসিস নিউট্রিশন বা পুষ্টির অভাব, অ্যাপোপ্টোসিস হচ্ছে জিনগত কোষের মৃত্যু। ঠিক আছে, এই শব্দগুলো আমাদের একটু মনে রাখতে হবে। অনিয়ন্ত্রিত মাইটোসিস, এগুলো থেকে আমাদের অনেক বেশি সৃজনশীলের এক এবং সেই সাথে অবজেক্টিভ আসে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। সর্বশেষ টপিক মাইটোটিক ইন্ডেক্স। এটা একটা সূত্র টাইপের, এটা মূলত বিজ্ঞানীরা এটাকে এমআই বলা হয়, মাইটোটিক ইন্ডেক্স। বিজ্ঞানীরা এটা ক্যান্সার বা টিউমার রোগ নির্ণয়ের ক্ষেত্রে, ক্যান্সার বা টিউমার রোগ নির্ণয়ের ক্ষেত্রে, তোমার দেহে ক্যান্সার বা টিউমার হয়েছে কিনা সেটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করে। জিনিসটা কি? মাইটোটিক ইন্ডেক্সটা কিভাবে হয়? মাইটোটিক ইন্ডেক্সটা মূলত উপরে মনে রাখবা, উপরে কি হবে? উপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, মানে মাইটোসিসের মাধ্যমে তোমার দেহের মধ্যে যে কোষ বিভাজন হচ্ছে, তাহলে মাইটোসিসের মাধ্যমে বিভাজনরত কোষের সংখ্যা, বিভাজনরত কোষের সংখ্যা, কোষের মোট সংখ্যা, ঠিক আছে, কোষের সংখ্যা ডিভাইডেড বাই তোমার দেহের মোট কোষের সংখ্যা। দেহের মোট কোষ মানে তোমার দেহের মধ্যে অলরেডি কোষ আছে এরকম কোষের সংখ্যা, ঠিক আছে, দেহের কোষের সংখ্যা, এর অনুপাতকে আমরা বলে থাকি মাইটোটিক ইন্ডেক্স। অর্থাৎ ধরো তোমার দেহের মধ্যে কোষ আছে 100 কোটি, তো সেই হিসাবে মাইটোসিস কোষ বিভাজনের একটা নিয়ম আছে যে তোমার দেহের মধ্যে কোষ বিভাজন একটা নির্দিষ্ট নিয়ম বা অনুপাতে বা মাপে তোমার ভিতরে বিভাজন হতে থাকবে। তো তোমার দেহের ভিতরে যে নির্দিষ্ট অনুপাতে কোষগুলো যে বিভাজিত হবে, নিয়ম মাফিক যে তোমার কোষগুলো বিভাজিত হবে, এই নিয়ম মাফিক কোষগুলো বিভাজন হওয়ার জন্য যদি এটার পরিমাণটা বেড়ে যায়, ধরো মাইটোসিস কোষ বিভাজনের সংখ্যার পরিমাণটা তোমার দেহের মোট কোষের সংখ্যা থেকে অনেক বেশি বেড়ে গেল, তাহলে তোমার দেহে বোঝা যাচ্ছে যে অবশ্যই একটা গ্রোথ বা একটা টিউমার বা ক্যান্সার হবে। এই মাইটোটিক ইন্ডেক্সের মাধ্যমে আসলে চিকিৎসা বিজ্ঞানীরা ক্যান্সার বা টিউমারটাকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? সো এই হলো আমাদের সর্বশেষ টপিক। এখন আমরা একটু বোর্ড কোশ্চেন দেখবো যে আমাদের বোর্ড কোশ্চেনগুলো কেমন কেমন আসে। চলো আমরা সর্বপ্রথম দেখি, নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? যশোর বোর্ড 2022-এর। তো অলরেডি তোমরা জানো নিউক্লিয়াসের বিভাজন বলছে, তার মানে নিউক্লিয়াসের বিভাজন কি হবে? ক্যারিওকাইনেসিস। তার মানে যশোর বোর্ড 2022-এ কিন্তু এই প্রশ্নটা এসেছে। দ্বিতীয় প্রশ্ন, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোপ্লাজমের বিভাজন ঢাকা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 21 আসছে। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো? সাইটোকাইনেসিস বলবো। নেক্সট প্রশ্ন দেখো, বরিশাল বোর্ড 2016-তে কোনটি নিউক্লিয়াসের বিভাজন বলে? একই প্রশ্ন, দেখছো একই প্রশ্ন বারবার আসছে যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়। মাইটোসিস কোষের ভিতরে নিউক্লিয়াসের, আবার সেম কোশ্চেন, এটা কোন বোর্ড? মেডিকেল ভর্তি পরীক্ষা। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নেক্সট প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? এখন আসলে ধাপ নিয়ে কথা বললো দিনাজপুর বোর্ড 2022, বলছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় মানে পুরোপুরি তৈরি হয়ে যায়। যদি সূচনা বলতো, এই সৃষ্টি শব্দের জায়গায় যদি সূচনা শব্দটা ইউজ করতো তাহলে অ্যান্সারটা অন্য কিছু হতে পারতো। যেহেতু সৃষ্টি হয় কথাটা বলছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে প্রোমেটাফেজ। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 19, 17, যশোর বোর্ড 19, ঢাকা বোর্ড 17, অনেকবার আসছে। ক্রোমোজোম নৃত্য ড্যান্স কোথায় দেখা যাবে? আমরা পড়েছিলাম প্রোমেটাফেজে দেখা যাবে। নেক্সট প্রশ্ন, মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম নৃত্য দেখা যায়? চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 21-এ আসে। তার মানে বুঝতে পারতেছো এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। তার মানে এটাও অ্যান্সার হচ্ছে প্রোমেটাফেজে। তার মানে ওই যে মেইন যে শব্দগুলো তোমাদেরকে বলেছি, ওই শব্দগুলোই গুরুত্বপূর্ণ আকারে তোমাদের পরীক্ষায় বারবার আসবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে বিন্যস্ত হয়? আচ্ছা, এটা হবে বিষুব অঞ্চলে বিন্যস্ত হয়। যশোর বোর্ড 23-এর প্রশ্ন। আমরা সবাই জানি যে ক্রোমোজোমগুলো সবাই বিষুব অঞ্চলে অবিন্যস্ত হবে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে।
কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? বিলুপ্ত হয়ে যায় মানে একেবারে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। মনে রাখবা এরকম টাইপের যখন প্রশ্ন পাবা, দেখো ঢাকা বোর্ড 22-এর প্রশ্ন, তখন তোমার প্রথমে খুঁজতে হবে মেটাফেজ আছে কিনা। আছে, যদি মেটাফেজ না থাকতো যে নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত হয় কিন্তু মেটাফেজ নাই, অপশন প্রোফেজ আছে, প্রোমেটাফেজ আছে, টেলোফেজ আছে, এনোফেজ আছে, মেটাফেজ নাই, তখন অ্যান্সার দেখাবো প্রোমেটাফেজ। তার মানে নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত থাকে কোথায়? মেটাফেজে। আর অনেক বিজ্ঞানীরা বলে প্রোমেটাফেজও হয়, কিন্তু মেটাফেজটা আমরা দেখাবো। নেক্সট প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন, 2n=8 হলে মাইটোসিসের মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমাটিড দেখা যাবে? অর্থাৎ এটা দ্বিগুণ হয়ে যাবে। 2n যদি 8 হয় তাহলে মাইটোসিস কোষ বিভাজন যেহেতু দুটা মানে মেটাফেজে যেহেতু ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যায়, আর দুগুণে কতগুলো দেখা যাবে? 16টি দেখা যাবে। কতগুলো দেখা যাবে? 16টি। চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড 22-এর, কোন দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত হয়? একই প্রশ্ন, এই যে বিষুব অঞ্চলে বিন্যস্ত হয় কোথায়? ক্রোমোজোম নিত্য দেখা যায় কার? বিষুব অঞ্চলে বিন্যস্ত হচ্ছে কোনটি? একই প্রশ্ন তোমার ঘুরে ফিরে আসতেছে। যেমন যশোর বোর্ড 16-র প্রশ্ন দেখো, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে? একই প্রশ্ন, দেখছো একই প্রশ্ন, তাহলে এটার অ্যান্সার কি হবে? মেটাফেজ। বিষুব অঞ্চলে অবস্থান মানেই হচ্ছে মেটাফেজ। এই বিষুব অঞ্চলের অবস্থান বাদে তোমাকে আরেকটা শব্দ ব্যবহার করতে পারে, মেটাকাইনেসিস হয়। মেটাকাইনেসিস মানেই বিষুব অঞ্চলে বিন্যস্ত হওয়া। ওকে, আমরা এবার একটু নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে যশোর ময়মনসিংহ বোর্ড 22-এর প্রশ্ন, ক্রোমোজোম খাটো মোটা হওয়াকে কি বলা হয়? খাটো মোটা হওয়ার নামটা কি? সিনেপসিস, বাইভ্যালেন্ট, অ্যাপোপ্টোসিস না কনডেনসেশন? কনডেনসেশন। এখানে অ্যাপোপ্টোসিস অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি, জেনেটিক্যালি মৃত্যু। সিনেপসিস আর বাইভ্যালেন্ট শব্দ নিয়ে তোমরা একটু অবাক হতে পারো, যেটা আমরা 3 নাম্বার ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো, যে হোয়াট ইজ সিনেপসিস, হোয়াট ইজ বাইভ্যালেন্ট। নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? গতি মানে কি? কুমিল্লা বোর্ড 70-এর কোশ্চেন। গতিপ্রাপ্ত হয় মানে চলা শুরু করে, প্রোফেজ, মেটাফেজ না এনাফেজ না টেলোফেজ? গতি পর্যায়ে ক্রোমোজোমগুলো গতি হবে, দুই মেরুর দিকে গমন করা শুরু করবে। ওকে, আমরা নেক্সট বোর্ডের প্রশ্ন দেখি। রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন, কোনটিকে গতি পর্যায়ে বলে? ওই যে বললাম একটু আগে, গতি পর্যায় মানেই হচ্ছে অ্যানাফেজ। রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো অনেক আসে। ঢাকা বোর্ড 21-এর প্রশ্ন, যে মাইটোসিসের অ্যানাফেজ ধাপায় মেটাসেন্ট্রিক, তার মানে সবার ফার্স্ট একটা কথা বলছে VLJI, তার মানে আমরা জানি ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, তার মানে অ্যান্সার কি হবে? ভি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ঢাকা বোর্ড 21-এর প্রশ্ন, নিচের কোন ধাপে ক্রোমাটিডগুলো মেরুমুখী চলতে থাকে, মানে মেরুর দিকে গমন করে? কোন ধাপে মেরুগুলো গমন করবে? সেটা হচ্ছে মেটাফেজ দশায়। সরি মেটাফেজ না, মেরুর দিকে কোন সময় গমন করে? অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় গতি পর্যায়ে ক্রোমোজোমগুলো মেরুর দিকে গমন করে। নেক্সট প্রশ্ন, রাজশাহী বোর্ড 21-এর প্রশ্ন, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ইংরেজি বিভিন্ন অক্ষরের মধ্যে হয়? তার মানে আমরা জানি অ্যানাফেজ দশায় VLJ আকৃতি ধারণ করে, তার মানে অ্যানাফেজ দশায় অ্যান্সার হবে। ওকে, তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি, যেটা হচ্ছে সিলেট বোর্ড 21-এর প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের পূর্ণ ভাজন ঘটে নিম্নের কোনটি? সেন্ট্রোমিয়ার কোনটা? এটা সেন্ট্রোমিয়ার ছিল, এটা ক্রোমাটিড ছিল। মেটাফেজ দশার ঠিক শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করে, তার মানে পূর্ণ বিভক্তি কোথায় হবে? মেটাফেজে। কিন্তু স্বয়ংসম্পূর্ণ কিন্তু অনেকে এনাফেজ দশাও বলে যে, কিন্তু আমরা মনে রাখবো মেটাফেজ দশায় যখনই পূর্ণ বিভক্তি হয়ে যায় তখন থেকে অ্যানাফেজ দশা শুরু, ঠিক আছে। ওকে, এরপর আমরা চলো একটু বোর্ড কোশ্চেন দেখি। নেক্সট বোর্ড কোশ্চেন হচ্ছে ঢাকা বোর্ড 15, অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কখন? এই যে অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কখন? মেরুমুখী হবে কখন? অ্যানাফেজ দশায়। দেখছো তোমাদের জন্য কিন্তু একেবারে 23 সাল থেকে শুরু করে 15 সাল পর্যন্ত কোশ্চেন অ্যানালাইসিস করে নিয়ে আসছি, যে এই টপিকগুলো যে পড়লাম সেই টপিক থেকে আমাদের কেমন কেমন, শুধুমাত্র ঢাকা বোর্ড না, ঢাকায় থাকি বলে ঢাকা বোর্ড না, যতগুলো বোর্ড আছে, যার যে বোর্ডে প্রশ্নগুলো আসছে সব বোর্ডের প্রশ্নগুলো কিন্তু নিয়ে আসছি। তোমাদের কাজ কি? জাস্ট ক্লাস করা এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং আমার জন্য দোয়া করা, এতটুকু কাজ, আর কোনো কাজ না। নিম্নের কোন পর্যায়ে কোষ প্লেট তৈরি হয়? কখন তৈরি হবে? দিনাজপুর বোর্ড, প্রোফেজে হবে, এনাফেজে হবে, টেলোফেজে হবে না সাইটোকাইনেসিস? তোমরা সবাই জানো কোষ প্লেটটা তৈরি হয়েছিল সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনের সময়। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? নাই। চলো এবার বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এতক্ষণ তো বোর্ড কোশ্চেন দেখলে, এবার মজার বিষয় দেখবা টুইস্ট, বিশ্ববিদ্যালয়ে সেমি কোশ্চেন আসে কিভাবে। চলো প্রথম কোশ্চেন দেখি, মাইটোসিসে অপত্য নিউক্লিয়াস কয়টি তৈরি হয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 7-8, মানে একটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কয়টা অপত্য কোষ তৈরি হবে? 2টি অপত্য কোষ তৈরি হবে। ভাই খুবই সহজ কোশ্চেন, দূর ছি, সামনে যান, কঠিন কোশ্চেন একটু দেখান। ওকে ফাইন, একটু কঠিন যাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17-18 প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? নিউক্লিয়াস ক্রোমোজোম মাইটোসিসের ক্ষেত্রে একবারই বিভাজিত হয়, তার মানে এটাও খুবই সোজা কোশ্চেন, ফালতু কোশ্চেন। চলেন যাই, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 20-21-এ প্রশ্ন আসছে,
মাইটোসিসে কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে সম্পূর্ণ শেষ হয়ে যাবে মেটাফেজ দশায়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হলেই মেটাফেজ দশা শেষ। তারপরে ভর্তি পরীক্ষা প্রশ্ন, ঢাকা কলেজে মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রে বিষুব অঞ্চলের ক্রোমোজোমে বিন্যস্ত হওয়াকে কি বলে? ওরে বাবা, মানে বিষুব অঞ্চলের ক্রোমোজোমগুলো যখন সবাই বিষুব অঞ্চলে থাকে তখন সেটাকে কি বলা হয়? মেটাকাইনেসিস বলে বিষুব অঞ্চলে অবস্থান করাকে। নেক্সট প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9-10 প্রশ্ন, ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনে কোন দশায় দেখা যায়? দেখছো বোর্ডে এই প্রশ্নটা খুব আসছিল না, যে ক্রোমোজোম নৃত্য কোথায় দেখা যায়? এটা হচ্ছে আমাদের প্রোমেটাফেজ, তার মানে প্রোমেটাফেজ। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন এটকে দিয়ে দিছে। তারপরে আসো, প্রশ্ন হচ্ছে একটি কোষ সফলভাবে বিভক্ত মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়? একটি কোষ সফলভাবে বিভক্ত মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়? মানে মধ্যবর্তী, এই যে শব্দটা দেওয়া হয়েছে না, মধ্যবর্তী পর্যায়, মধ্যবর্তী মানেই হচ্ছে মেটাফেজ পর্যায়। তাহলে সফলভাবে বিভক্ত হতে গেলে মধ্যবর্তী তার পর্যায়ের নাম হচ্ছে মেটাফেজ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নের মধ্যে একটু টুইস্ট আছে। ওকে, আমরা এবার দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11-12 প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়ায় কোন ধাপে নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে? মানে নিউক্লিয়াসটা আবার পুনরায় চলে আসবে, নিউক্লিওলাস। আমরা সবাই জানি সব ধাপে নিউক্লিওলাস নিউক্লিয়ার আবরণী চলে যায়, একমাত্র টেলোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার আবরণী পুনরায় চলে আসে। নেক্সট প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় 18-19-এর ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হয়? আমরা নর্মালি জানি যে স্পিন্ডল ফাইবারে স্পিন্ডল তন্তু বলা হয়, যখনই ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার যুক্ত হয় তখন সেই তন্তুকে আমরা বলে থাকি ট্রাকশন ফাইবার। এখানে আছে জাইলেম তন্তু, স্পিন্ডল তন্তু নাই, এখানে অ্যান্সার কি হবে? এখানে হবে হচ্ছে ট্রাকশন ফাইবার। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে ট্রাকশন ফাইবার, মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এখন তোমাদের মনের মধ্যে জাগতে পারে, ভাই ধরেন এরকম একটা প্রশ্ন আসলো, আমরা সবাই জানি যে এটাকে ট্রাকশন ফাইবার বলে, তাই না? তো ট্রাকশন ফাইবার তো এখানে নাই, তাহলে আমি কি করব? আমাকে তো দাগাইতে হবে। দেখো তো, আমরা একটা কথা বলি না যে সবই হচ্ছে স্পিন্ডল ফাইবার, মানে তুমি যাকে ট্রাকশন ফাইবার বলছো তার নামও কিন্তু স্পিন্ডল ফাইবার। তো এখানে তোমাকে আগে ট্রাকশন ফাইবার খুঁজতে হবে, তুমি ট্রাকশন ফাইবার পাইলে না, কিন্তু তুমি এটাও জানো যে যেটাকে আমি ট্রাকশন ফাইবার বলছি তার আগে কিন্তু তাকে আমি স্পিন্ডল ফাইবার বলছি, তার মানে এটার নাম স্পিন্ডল ফাইবারও হতে পারে। তবে স্পেশালি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার যুক্ত হলে তখন আমরা সেটাকে ট্রাকশন ফাইবার বলি। ওকে, মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে? মানে শুরু হয়, যে সূচনা হয়, আবির্ভাব ঘটে স্পিন্ডল যন্ত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রোফেজে স্পিন্ডল যন্ত্রের পুনরায় চলে আসে। ঠিক আছে, তারপর আমরা একটু প্রশ্ন দেখি। আমাদের নেক্সট প্রশ্ন, সেটা বলছে যে জীবদের ক্ষতস্থান পূরণ, ক্ষতস্থান মানে কি? ক্ষয় স্থান পূরণ করতে কোনটি অপরিহার্য? মাইটোসিস, মিওসিস, সাইটোকাইনেসিস না ক্যারিওকাইনেসিস? মাইটোসিস কোষ বিভাজন যে কোনো দেহের ক্ষতস্থান পূরণে সাহায্য করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 12-13 প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 12-13 প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ, আর সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় কোনটা ছিল? প্রোমেটাফেজ। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? কোন ধাপে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ কথাটা আছে, যে সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, তাহলে আমরা অ্যান্সার কি দেখাবো? মেটাফেজের সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। চলো আমাদের তাহলে ইউনিভার্সিটি কোশ্চেন শেষ, এবার আমরা মেডিকেল কোশ্চেন দেখব। মেডিকেল কোশ্চেনে বলছে MBBS 22-23-এর প্রশ্ন, মাইটোটিকের মেটাফেজ কোনটি সঠিক নয়? মানে মেটাফেজে কোনটি হবে না? ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, হয় সঠিক। ক্রোমোজোমের লুপ সৃষ্টি হয়, দাঁড়াও দেখি পয়েন্টগুলো। ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, মানে একসাথে থাকে। ক্রোমোজোমগুলো অপরিবর্তিত থাকে। এই যে কোনটি সঠিক নয়? ক্রোমোজোমের লুপ সৃষ্টি হয়, লুপ বলতে আসলে এরকম কোনো কিছু নয়, ক্রোমোজোমের লুপ, এই লুপটার সৃষ্টি হয় মায়োসিস কোষ বিভাজনে। তোমাদের যেহেতু মায়োসিস এখনো পড়ায় নেই তাই লিখে দিচ্ছি, মায়োসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন পর্যায়ে। কোন পর্যায়ে? ডিপ্লোটিন পর্যায়ে। তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, মানবদের ক্ষত নিরাময় কোনটি প্রয়োজন? একটু আগে আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছিল যে ক্ষত নিরাময় কোনটি প্রয়োজন। দেখো সেটা MBBS ভর্তি পরীক্ষা 21-22 আসছে। তার মানে আপনারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন তারা শুধুমাত্র মেডিকেলের কোশ্চেন ঘাটবেন না, বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখবেন, কারণ বায়োলজি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টের মেডিকেল, বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে মানে বোর্ডের প্রশ্ন সব MCQ সেম থাকে। একটা কথা মনে রাখবা, তুমি যেই সাবজেক্ট পড়ে হয়ে যাও অজ্ঞান, আমি তাকে বলি সেই সাবজেক্টটার নাম জীববিজ্ঞান। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, নেক্সট, মাইটোসিসের কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজন কী বলে? আমার আরেকটা ছন্দ মনে করছে, এটা দিয়ে ভুলে আবার সুন্দর করে, হ্যাঁ কেউ আবার কাট করো না। তুমি যেই বিষয় পড়ে হয়ে যাও অজ্ঞান, সেটা আমার কাছে জীববিজ্ঞান। ওকে, এখন আসো আমাদের মাইটোসিস কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে?
MBBS এর 19-এর প্রশ্ন, 19-20-এর প্রশ্ন। নিউক্লিয়াসের যেহেতু বিভাজন বলেছে, নিউক্লিয়াসের বিভাজন মানে কি? ক্যারিওকাইনেসিস। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস বলবো। এগুলো নিয়ে আমরা এক্সপ্লেন করবো না, আমরা এক্সপ্লেন করতে করতে আমার মুখে থুতু চলে আসছে। জেনেটিক্যাল যেহেতু বলছে, জেনেটিক্যাল তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যাপোপ্টোসিস। এটার অ্যান্সার কি হবে? অ্যাপোপ্টোসিস। MBBS 2017-18 প্রশ্ন। মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন, আবার সেম প্রশ্ন 5-6, একই প্রশ্ন ঘুরায় ফিরায় বারবার আসে, ক্যারিওকাইনেসিস। তারপরে আসো, মেটাকাইনেসিস কোথায় ঘটে? যে বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়ে যাওয়া, 2002-3 সালের প্রশ্ন। মেটাকাইনেসিস কোথায় হবে? মেটাফেজ পর্যায়ে হবে। নেক্সট প্রশ্ন, যে প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়, BDS এর প্রশ্ন 21-22। একটু আগেও দেখলাম ক্যারিওকাইনেসিস নিয়ে প্রশ্ন আসছে, এখানেও দেখতে পাচ্ছি ক্যারিওকাইনেসিস নিয়ে একই প্রশ্ন আসছে, যে কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়, কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে। দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 21-22-এ প্রশ্ন দিছে কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়। ডেন্টালের ঠিক আগের বছর 20-21-এ একই প্রশ্ন দিছে কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়, সেটাকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস। তাহলে দেখছো একই প্রশ্ন কতবার রিপিট হয়। জেনেটিক্যাল মৃত্যু, দেখো একটু আগে MBBS আমরা এই প্রশ্ন পেয়েছিলাম, জেনেটিক্যালি কোষের মৃত্যু হয়, সেটাকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস। দেখো BDSও 19-20-এ এই প্রশ্নটা দিয়ে দিয়েছে, জেনেটিক্যালি কোষের মৃত্যুকে কি বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনের কোনো ক্ষেত্রে মেটাকাইনেসিস সংঘটিত হয়, FMC ভর্তি পরীক্ষা 21-22। মেটাকাইনেসিস যেহেতু বলছে, মতে মেটাকাইনেসিস, মতে মেটাফেজ, অর্থাৎ মেটাফেজে হবে। ফিনিশ। তারপর আবার FMC ভর্তি পরীক্ষা 20-21 আসছে, সেম প্রশ্ন। দেখো জেনেটিক্যালি মৃত্যু, তার মানে এই দুটা প্রশ্ন কেন জানি টিচারদের, আমার মনে হয় যারাই প্রশ্ন করেছিলেন, শ্রদ্ধেয় শিক্ষকরা, MBBS এ যারা প্রশ্ন করেছেন, ডেন্টালে প্রশ্ন করেছেন, FMC প্রশ্ন করেছেন, তারা সবার কাছে এই প্রশ্নটা খুবই ফেভারিট, জেনেটিক্যালি কোষের মৃত্যুকে কি বলে। সো আমাদের মেডিকেল প্রশ্ন শেষ। এখন আজকে যে টপিক পড়ালাম সেটা থেকে আমাদের ক খতে কী ধরনের প্রশ্ন আসে চলো দেখি। অনেক গুরুত্বপূর্ণ টপিক ছিল, তার মানে এখান থেকে আসা প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। যেমন দেখো মেটাকাইনেসিস কী, ক্যারিওকাইনেসিস কী, সাইটোকাইনেসিস কী, মাইটোটিক ইন্ডেক্স কী, ট্রাকশন ফাইবার কী, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কী বলে, কোন কোন বোর্ডে কতবার আসছে, সেগুলো তোমাদের সিরিয়ালি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ধরো সবচেয়ে বেশি আসছে ক্যারিওকাইনেসিস কী, ক্যারিওকাইনেসিস দিয়ে অবজেক্টিভও কিন্তু কম আসে নাই। খ হচ্ছে দেখো সমীকরণিক কোষ বিভাজন বলতে কী বোঝায়, মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কেন, মেটাকাইনেসিস বলতে কী বুঝো, সাইটোকাইনেসিস বলতে কী বুঝো, মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে কী বুঝো, মাইটোটিক ইন্ডেক্স বলতে কী বুঝো। মানে যেই প্রশ্নগুলো একটু আগে কতে আসছে, ঠিক সেই সেম প্রশ্নগুলো কিন্তু খতে আসছে, একটু বিস্তারিতভাবে বর্ণনা করতে বলছে। তাহলে কোন বোর্ডে কতবার আসছে কোশ্চেনগুলো একবার দেখে নেবেন। আমি তোমাদেরকে এগুলো পড়িয়েছি, পাশাপাশি এগুলো অবশ্যই স্লাইড থেকে বইয়ের মধ্যে বা খাতার মধ্যে তুলে রাখবেন, যাতে এই প্রশ্নগুলো মনে রাখবেন যে এই টপিক থেকে এই প্রশ্নগুলো বোর্ডে আসছে। তো গঘ আসেনি? হ্যাঁ গঘ আসছে। গঘ কি? চলো সৃজনশীল গঘ দেখি। গঘ হচ্ছে দেখেন, গঘ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, মেটাফেজ দশা চিত্র সহবর্ণকরণ। একমাত্র মেটাফেজ দশা রাজশাহী বোর্ড 23-22, চট্টগ্রাম বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, ময়মনসিংহ বোর্ড 21, দিনাজপুর বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19, ঢাকা বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, সিলেট বোর্ড 17-তে আসছে। জাস্ট মেটাফেজের পর্যায়ে। তাহলে মেটাফেজ কেন দিবে না? অ্যানাফেজ দশার চিত্র, এটাও সেমভাবে চট্টগ্রাম 23, সিলেট, রাজশাহী 21, দিনাজপুর 21, কুমিল্লা 19, চট্টগ্রাম ঢাকা বোর্ড 17, কুমিল্লা 17, যশোর বোর্ড 16। কেন দিবে না? তাহলে বুঝতে পারতেছো যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ, তারপর অ্যানাফেজ। এছাড়া প্রো মেটাফেজ দশাও পরীক্ষায় আসছে, যেটা বোর্ডে 2বার আসছে, চট্টগ্রাম বোর্ড 22 এবং সিলেট বোর্ড 22-এ একই সাথে। এই যে উপরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, মেটাফেজ, অ্যানাফেজ এবং প্রো মেটাফেজ, এরা হচ্ছে 3 নম্বরে আসছে। আর এই যে বললাম এই অধ্যায়ে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস মাইটোসিসের গুরুত্ব, এটা 4 নম্বরে আসে। এটাও দেখো কম আসেনি। কুমিল্লা বোর্ড 23, দিনাজপুর বোর্ড 22, রাজশাহী 21, চট্টগ্রাম 21, বরিশাল 21, সিলেট বোর্ড 21, ময়মনসিংহ বোর্ড 21, যশোর বোর্ড 19, চট্টগ্রাম 19, ঢাকা বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 15। তাহলে মানে এইটা আমাদের 4 নম্বরে আসছে। তাহলে বুঝতে পারলেন আজকে যে টপিকগুলো আপনাদেরকে পড়ালাম, যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করালাম, সেগুলো আপনাদের 3 এবং 4 নম্বরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। MCQ ভর্তি পরীক্ষা, বিশেষ করে মেডিকেল ভার্সিটির জন্য কত গুরুত্বপূর্ণ, বোর্ডের জন্য কত গুরুত্বপূর্ণ। তো এই টপিকগুলো ভালো করে করেন এবং মনে রাখবেন, ক্লাসটা ভালো করে করবেন। এবং শেষ কথা একটাই, ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কং ব্যাঙ্গিং অন ইউর চেস্ট। সো আজকে আমাদের এই পর্যন্তই। কোষ বিভাজনের 2য় পর্বে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়ালাম, 3য় পর্বে আরও গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, এবং পরবর্তীতে হয়তো বা 4র্থ পর্বের মাধ্যমে আমরা এই কোষ বিভাজনের পুরো সম্পূর্ণ প্লেলিস্ট সম্পন্ন করব। তাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, বায়োবিতে যুক্ত হও, বন্দি ভাষার পাশে থাকো, এবং সাজ্জাদ ভাইকে মনে রেখো। একটা কথাই বলবো, আবারও বলছি, যে বিষয় পড়ে তুমি হয়ে যাও অজ্ঞান, সেই বিষয়কে আমি বলি আমার কাছে জীববিজ্ঞান। ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
টাটা, বাই বাই।